এইসব বিষয়ে সুমনকে বিশ্বাস করি। একটু শুভম সবকিছু একটা ওয়ান শটে করে সেটা বড় কথা। এই ছিল কি, এটা এটা কি ছিল পোটেনশিয়াল, আইটা কি এসেছিল এখানে বল। তো আমি যদি ভেঙে লিখি, এখানে ফেজটা এগিয়ে থাকে, খুব সিম্পলি মনে রাখবো। প্লাস তাহলে এখানে কারেন্টটা কি হয়, এগিয়ে থাকে। এবার আই জিরো কত, আই সমান ভি বাই আর, মানে ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা, এটুকু ভেঙে লিখতে বলেছিলাম। এবার এই স্ট্রাকচারটা লেখা থাকলে তাহলে ফার্স্ট লাইন কি লিখবো, যে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের তুলনায় পাই বাই টু এগিয়ে থাকে। ওই গল্পটা টি বাই ফোর, ওটা আর বলছি না আমি। এবং এখানে কি ওয়ান বাই ওমেগা সি কার্যকরী রোধের ভূমিকা নেয়, তাহলে এটাকে কি বলবো, পরিরোধ প্রতিঘাত যাই হোক বলে দিবি, ওই সিনেমা টিনেমা বলছিলাম বেসিক্যালি। ওকে, এবার দেখতেই পাচ্ছিস এই গ্রাফটা তাহলে কি হবে, এখানে ইকুয়েশন কি আছে, এটা সমান অ্যাকচুয়ালি কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় বল, সাইন দ্য পজিটিভ, বেসিক্যালি এটা তো কস ওমেগা টি। এইটা সমান কি, এটা সমান কস ওমেগা টি। এবার দেখ 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি কস থিটা, তো তাহলে প্লাস কস ওমেগা টি, তাহলে গ্রাফ কেমন হবে, পজিটিভ থেকে শুরু হবে। তারপরে ওখানে যেমন গ্রাফটা নেগেটিভ থেকে শুরু হচ্ছিল, ভেবে দেখ ওখানে কারেন্টটা কোথা থেকে শুরু করছিলি, ভালো করে দেখ, আগের গ্রাফটা নিচের থেকে শুরু হচ্ছিল, ওই জন্য পিছিয়ে ছিল। এ পজিটিভ থেকে শুরু হচ্ছে, তার মানে কি আছে, এগিয়ে আছে। ওকে, এবং এখানেও ভালো করে দেখ, এই লালটা এখানে কি দিয়ে ইন্ডিকেট করেছি, কারেন্ট, আর সবুজটা কি ভোল্টেজ। এবং দেখ এর এর অ্যাম্পলিটিউডটা অবশ্যই ভোল্টেজের থেকে কম। খুব লজিক্যালি, মানে এসিটা যদি একটু লজিক্যালি পড়িস কিন্তু ভালো, খারাপ নয়, কিন্তু খুব পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে। এবার আর কি কি গ্রাফ এঁকেছিলাম আমরা, ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম আমি একদম আলাদা করে এঁকে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই খাতা এঁকেছিস অলরেডি। আগে কি বলছিলাম, ফার্স্ট লাইন কি নিবি না, প্রথম আমি ভোল্টেজটা নিয়ে নিলাম। এবার এখানে দেখ, এখানে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা কি আছে, এগিয়ে আছে। এগিয়ে থাকা মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। তাহলে পরিষ্কার কথা, এখানে আমি কারেন্টটা কোন দিকে নেবো, এই দিকে, এর সঙ্গে নাই, এইটা হবে কারেন্ট, এটুকুই লজিক। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা আই ইকুয়াল টু আই জিরো, এটা কি ভি জিরো। এবার পরিষ্কার কথা তুই এভাবে আঁকতে পারিস, কারেন্টটা এগিয়ে আছে, ভোল্টেজটা পিছিয়ে আছে। আগের ছবিতেই এটাকে ভোল্টেজ করে দিবি, এটাকে কারেন্ট করে দিবি, সেটা তো ফেজ ডায়াগ্রাম হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে কারেন্টটা এগিয়ে থাকবে, কারেন্টটা এগিয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এটাও এর ফেজ ডায়াগ্রাম হতে পারে, এটা ওমেগা টি, এটা প্লাস ওয়াই বাই টু। এটা যেমন ফেজ ডায়াগ্রাম হতে পারে এক্স ওয়াই তে, তেমন করে এটাও কিন্তু ফেজ ডায়াগ্রাম হতে পারে। দুটো কিন্তু সেম জিনিস, এক্সামে কোনটা অপশনে দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। নর্মালি এটাই দেবে, কারণ এত বড় আঁকতে হবে না, চারটে অপশন লিখতে হবে তো এইভাবে অপশন দেবে। ক্লিয়ার? এরপরে লাস্ট গ্রাফ করেছিলাম একটা, কি ফ্রিকোয়েন্সি ভার্সেস এক্সি। তাহলে এখানে কি হবে বল, হাইপারবোলা হবে। নর্মালি ভেবে দেখ, এক্সি ইকুয়াল টু কি ছিল, 1 বাই ওমেগা সি ইকুয়াল টু 1 বাই 2 পাই এন ইন্টু সি। তাহলে এন এর সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি হবে, হাইপারবোলা হবে। আচ্ছা, ক্যাপাসিটরের মধ্য দিয়ে মানে ধারকের মধ্য দিয়ে ডিসি কারেন্ট যেতে পারে, ব্যাখ্যাটা করেছিস তো? একদম এখান থেকে ব্যাখ্যা করবো। ডিসি কারেন্টের ক্ষেত্রে এনটা শূন্য, এন শূন্য বসিয়ে দিলে এক্সি কি হয়ে যাচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে রোধের মান অসীম মানে কি, ডিসি কারেন্ট যেতে পারবে না। দেখবি ইলেকট্রোস্ট্যাটে অঙ্কগুলো করতাম, যখন ক্যাপাসিটার লাগিয়ে দিত ওই লাইনটাকে বাদ দিয়ে দিতাম, মানেটা অতটা বুঝিনি, কিন্তু শুধু বলতাম কি ডিসি কারেন্ট যেতে পারবে না। তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট যেতে পারে না, কিন্তু এসি কারেন্ট যেতে পারবে। ক্লিয়ার? ওই লাইনটা তারা যেন জানা থাকে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট যেতে পারে না, তার কারণ হচ্ছে কম্পাঙ্কের মান শূন্য হলে রোধের মান অসীম হয়ে যায়। ক্যাপাসিটর তো স্থির তড়িতে পড়েছে, ওই জন্য তো ডিসি কারেন্ট নিয়ে ভাবিনি, ওখানে শুধু আধান সঞ্চয় করে। কোন চ্যাপ্টারে পড়ে এসেছিস, হিস্ট্রিটা বল। ক্যাপাসিটার চলতরিতে পড়েছিস, স্থির তড়িতে পড়েছিস?
শুধু আধান সঞ্চয় করে। তার মানে কি ডিসি ব্যাটারি লাগালে আজকের মানে আগের দিন ক্লাসের আগে পর্যন্ত তুই তো এসি সোর্স পড়িসনি, সব জায়গায় ব্যাটারি লাগাতে, ওই জন্য ক্যাপাসিটরকে পড়েছিস স্থির করি। যত এগোতে থাকবে সিলেবাস আস্তে আস্তে পরিষ্কার হবে, মেঘ কাটবে, কিন্তু আগের জিনিসগুলো রিলেট করতে হবে। যদি মেঘ ফেক না কাটে তখন মুশকিল হয়ে যাবে, কি হতো তোমার পড়াশোনা ছেড়েই দিয়ে দিবে। ঠিক আছে, তোর দাঁড়া না, তোর ঠান্ডার আমি ছাড়াচ্ছি এসে। দেখ যা কিছু হলো সেটা একবার রিক্যাপ করে নেওয়া, টেবিলটা করে নিতে পারিস খাতাতে, এখনই করার দরকার নেই, পাঠিয়ে দেবো বা পিডিএফটা পাঠিয়ে দেবো বা কেউ একজন ছবিটা তুলে নিলেও হবে, অসুবিধা নেই। টেবিলটাকে বুঝে নেয়, মানে পুরো ব্যাপারটা একবার এক ঝলকে রিক্যাপ করে নেয়। পরীক্ষার সময় এই টেবিলটা থাকলেই সব হয়ে যাবে। যা পড়েছি বেসিক্যালি দেখ সবকিছু আমার ঠিকঠাক রেডি আছে কিনা বা ডিফারেন্স গুলো বুঝতে পারছি কিনা। প্রথম দেখ আর এল সি এই তিনটে কিন্তু আগের দিন পড়েছি, ভালো করে দেখ। আর এলটা পড়ে গেছি, সিটা বাড়িতে করতে দিয়েছিলাম। তিনটেকে পাশাপাশি রাখলে পুরো হিসেবটা বোঝা যাবে। দেখ প্রত্যেকের কি ভোল্টেজ একই, সবগুলো কি নিয়েছিলাম ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। কারেন্টে চলে যা, তুই নিজেই পুরো রিক্যাপ হয়ে যাবে। কারেন্টে এর ক্ষেত্রে কি ছিল, ভি জিরো বাই আর। এল এর জন্য কি হয়েছিল, ভি জিরো বাই ওমেগা এল, আর এটা ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি। তিনটে হিসাবে সেগুলোকেই আই জিরো করে বলছিলাম। কারেন্ট কি হয় না, এল এর ক্ষেত্রে কারেন্ট কি পাই বাই টু পিছিয়ে থাকে, আর সি এর ক্ষেত্রে পাই বাই টু এগিয়ে থাকে। মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুই 1 মিনিট এটা রিক্যাপ করলে পুরোটা মাথায় চলে আসবে, যেখানে কোশ্চেন পারবি। ক্লিয়ার? এবার চলে যাই কোথায় ভুল হবে। পিক, আচ্ছা পিক কারেন্টও তো বলে দিলাম, পিক কারেন্ট তিনটা বলে দিলাম। একটা কি ভি জিরো বাই আর, ভি জিরো বাই ওমেগা এল, আর একটা ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি, মানে কত ভি জিরো ওমেগা সি, সির সমান। এগুলো অসুবিধা নেই। এখানে বলছি দেখ, নেক্সট হচ্ছে এই নামগুলো আমি বলে যাচ্ছিলাম, ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি, বেসিক্যালি হচ্ছে ইম্পিডেন্স সবাই, রেজিস্ট্যান্স ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স ইম্পিডেন্স। এবার আলটিমেট এই জন্য এটা কি পাচ্ছিলাম আমি, রেজিস্ট্যান্স, আর এটার পাচ্ছিলাম রিঅ্যাক্ট্যান্স। তাহলে তুই যেটাকে বলছিল পরিরোধ বা প্রতিঘাত, বেসিক্যালি ওদের কমন নাম কি, ইম্পিডেন্স। যেমন হচ্ছে নিউক্লিয়াসে মনে রাখ, প্রোটন আলাদা নিউট্রন আলাদা, কিন্তু কমন আমরা কি বলি, নিউক্লাইড, নিউক্লাইড বলিস বা নিউক্লিয়াই বলি। মানে কি তাকে প্রোটনকেও বলা হয়, নিউট্রনকেও বলা হয়। মানে এই যে কেউ ফাঁকিবাজ, কেউ ভালো পড়াশোনা, দিনের শেষে সবাই মানুষ, নাকি বল, কোন সমস্যা নেই, সেরকম ব্যাপার। কেউ বই পড়ে, কেউ ওয়ান শট দেখে, কিন্তু এটা এটা বারবার বলি, তার কারণ আছে। মানে লোকজনই বলে শুভম পরীক্ষার দিন সকালবেলা নাকি 2 ঘন্টা ওয়ান শট দেখে, দিয়ে পরীক্ষা দিতে চলে আসে। এরূপ আমি বলেছি আমাকে। এবার পরীক্ষায় কোনটা ভুল করবি বলি, পেজ রিফারেন্স। এটা আমরা ভুল করব, একদম গ্যারান্টেড ভুল করবো যদি না বলা হয়। কারণ বিশুদ্ধ আর বর্তনীতে ফেজ ডিফারেন্স শূন্য করে গেছি আমরা, কোনো সমস্যা ছিল না। কিন্তু বিশুদ্ধ এল বর্তনীতে তোর পরীক্ষাতে এলেই তুই ফেজ ডিফারেন্স করবি মাইনাস পাই বাই টু, একদম গ্যারান্টি দে। কেন না পাই বাই টু পিছিয়ে থাকে। কিন্তু কে পিছিয়ে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে। আমরা সবসময় ভোল্টেজের রেসপেক্টে কথা বলি, কারেন্ট পিছিয়ে থাকা মানে ভোল্টেজ এগিয়ে থাকে। ভেবে দেখ, তুই কারুর থেকে 2 নাম্বার পিছিয়ে গেছিস, মানে বাস্তবে সে তোর থেকে 2 নাম্বার এগিয়ে গেছে। তাহলে আমরা যখন ফেজ ডিফারেন্স বলি সবসময় কার রেসপেক্টে বলি, ভোল্টেজের রেসপেক্টে বলি, এটা যেন মাথায় থাকে। তাহলে আমি ইকুয়েশনে বলছি কারেন্ট পিছিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে মানে কি ভোল্টেজ এগিয়ে আছে। তাহলে এল এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে পজিটিভ, এটা যেন ভুল না হয়, পরীক্ষায় প্রায় দেয়। আর সি এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে নেগেটিভ। কিন্তু ইকুয়েশনটা আমরা উল্টো লিখি কারেন্টের, অ্যাকচুয়ালি কি আমরা ভোল্টেজ লেখার পর কারেন্টে আসি তো, এই জন্য উল্টো লিখি। ওই জন্য পরীক্ষায় গ্যারান্টেড ভুল হবে যদি না মাথায় রাখিস। তাহলে ফেজ ডিফারেন্স আর বর্তনীর ক্ষেত্রে শূন্য, এল বর্তনীর ক্ষেত্রে প্লাস পাই বাই টু, সি বর্তনীর ক্ষেত্রে মাইনাস পাই বাই টু। ক্লিয়ার? মনে থাকবে। ফেজ ডায়াগ্রাম আশা করি বুঝে যাবি, এগুলোই আমি একে একে যাচ্ছিলাম। এখানে কি হবে, দুটো প্যারালাল 0 ডিগ্রি। এখানে কি হবে, ভি এগিয়ে থাকবে আই পিছিয়ে, এটাই তো আঁকলাম। আর এর ক্ষেত্রে কি আছে, হ্যাঁ আমি এঁকেছি এইরকম, সমস্যা কিছু ছিল না। এটা আই এটা ভি লিখেছি, এটা আই এটা ভি লিখেছি, একই তো জিনিস। 90 ডিগ্রি থাকলেই তো হবে, সমস্যা কোথায় আছে, জিনিসটা একই। এই ভেরিয়েশন অফ জেড এটাও আমরা করলাম এখনই। এবার আমাকে একটা জিনিস তোদেরকে বোঝাতে হবে, এটা একটু জুম করছি আমি। দেখ কোথায় যেন একটু গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হলো না, আমরা যখন সি এর বর্তনী করেছিলাম, আমি ওই জন্যই বাধা দিলাম না, কারণ তখনই দেখাবো। সি এর বর্তনী করেছিলাম আমরা, গ্রাফটা এরকমই করে
তাই তো? সবার খাতে তো এটাই একা আছে যে এক্স এর সঙ্গে কম্পাঙ্কের গ্রাফ কেমন, এটাই কারণ কি ব্যস্তানুপাতিক। এখানে গ্রাফটা এইভাবে আঁকা আছে, তার ডিফারেন্সটা কোথায়? সেই ঝামেলা একই রকম হবে, যদি এই দুটো অপশন থাকে অবশ্যই এটা নিতে হবে। ডিফারেন্সটা কোথায়? এই গ্রাফটা দুটো কম্পেয়ার করে আমাকে বল, ডিফারেন্সটা কোথায়? আর দুটো গ্রাফের মধ্যে পার্থক্যটা কোথা থেকে আসছে? দুটো তো একই মানে বলে, কিন্তু আমি কোঅর্ডিনেটটা হঠাৎ বদলাম ওটা। সাইনের সমস্যা নেই। মানে বেসিক্যালি এক্সিটাকে আমি নেগেটিভে নিলাম না, এটাই তো পার্থক্য। এক্সিটাকে পজিটিভে না নিয়ে আমি এক্সিটাকে কেন নেগেটিভে নিলাম? এক্সিটা কার রোধ? সি এর রোধ। এক্সিটা সি এর রোধ। বিশুদ্ধ আবর্তনের কথা একবার ভেবে দেখ, যদি বিশুদ্ধ আবর্তনীর মতো করে ভাবি তাহলে কিন্তু কারেন্ট ভোল্টেজ সেম ফেজে থাকে। তার মানে পরিষ্কার কথা, রোধ আর কারেন্টও সেম ফেজে থাকবে। আমি রোধটাকে যদি ড্রয়িং করি, এবার তুই যখন সি তে চলে গেছিস, তার মানে আলটিমেট কি হচ্ছে, সি এর পরিরোধ ওর দিকেই তো আলটিমেট কি, রোধটা কারেন্টের সঙ্গে সঙ্গেই থাকবে। কারণ সি তে তুমি যখন ড্রয়িং করবি, ভ্যালুটা এরকমই তো হবে যে ফ্রিকোয়েন্সির মান যত বাড়তে থাকবে তত সি রেখে 1/ওমেগা সি লিখে রেখেছিস তো এমনি, যত মান বাড়তে থাকবে তত কি হবে, ওর ভ্যালুটা উল্টো দিকে রিভার্স করবে, আর ভ্যালুটা একই রকম চেঞ্জ হচ্ছে। এন বাড়ছে তো এটা কি হবে, কমবে। কিন্তু কমছে কোন দিক থেকে? মানে আলটিমেট দিনের শেষে তুই এটা বলতে পারিস না যে একটাতে বলছিস এল বর্তনীতে কি বলছিস, কম্পাঙ্কের মান বাড়লে রোধের মান কি আছে, পারে। আর সি বর্তনীতে বলছিস কম্পাঙ্কের মান বাড়লে রোধের মান কমবে। তাহলে এখানে এখানে যত তুই কম্পাঙ্কের মানটা বাড়াচ্ছিস, রোধের মান অ্যাকচুয়ালি কমছে, কিন্তু দিনের শেষে তো রোধটা বাড়ছে। তার মানে জিনিসটা একদম সেই -2 আর -6 কোনটা ডিফারেন্স করে? -2 আর -6 এর মধ্যে কে বড়? -2 বড়। এটা 1/ওমেগা সি বলছিস, তাহলে দিনের শেষে এরকম হতে পারে কখনো কম্পাঙ্ক বাড়ছে ওদের মান কমে যাচ্ছে, তার মানে কি ওটা নেগেটিভ ফেজে ওই জন্য আঁকা হচ্ছে। মানেটা একই, যদি এটা না থাকে তাহলে এটাই ওকে। এর আগে অনেকগুলো গ্রাফ এরকম করেছে, কিন্তু যদি এই দুটো দেওয়া থাকে পরীক্ষায় অবশ্যই আমি এইটা ড্র করব। তার কারণ হচ্ছে যে ওর মানটা কি হচ্ছে, পরপর উপরের দিকেই যাচ্ছে রোধের মান। তার মানে কি ওর নেগেটিভ থেকে বেড়ে বেড়ে পজিটিভের দিকে যাচ্ছে। এবার তার মানে এই নয় যে পরিরোধের মান নেগেটিভ হয়, সাইনটা উল্টো বোঝাচ্ছে, দিকটা উল্টো বোঝাচ্ছে। আর পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় বোর্ডে ধরতেই পারিস, দেবে না, একটাই গ্রাফ দেবে, কিন্তু কনভেনশন ফলো করে যদি দেয় তখন কিন্তু এইটা মাথায় রাখবে, খাতায় যেন আঁকা যায়। কারণ এই দুটো অপশন দিলে তুই পরীক্ষা এটা করে আসবি কিন্তু কেটে দেবে। এবার এই জায়গাটা আরো ক্লিয়ার হবে যখন তুই বর্তনীগুলোকে কম্বাইন করবি। মানে এই এই পুরো যে জিনিসটা বোঝালাম, যতটা হয়েছিল সেটাকেই আমরা কম্পেয়ার করলাম, দেখ এখানে কোনো সমস্যা থাকলো কিনা। এটা মিলে আর কিছু দরকার নেই জানা, বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা কাজের নয়। এই ওহমস ল নিজেই দেখতে পারিস, এর জন্য কি হচ্ছে, ভি ইকুয়াল টু আই আর বলছি, তাহলে এর জন্য তো ওহমস ল কাজ করবে। তাহলে কি হবে, এখানে আরেক জায়গায় এক্সেল লিখি, ওখানে আরেক জায়গায় এক্সি লিখে, তাহলে একটু টেবিলটা বসে বসে দেখলে মোটামুটি হয়ে যাবে। যেহেতু তোমার আগের দিন অনলাইন ক্লাস করে বুঝেছিস সব, যে দেখে নিয়েছি, এখনো বাকি। ও বাকি আর যাবে না কোনো। এবার হেডিং কর, এবার একটু কম্বাইন করবো, বাকি কাজগুলো তোদের, আমার আর কোনো কাজ নেই। দেখ, গল্প করছিস কেন? আর বর্তনী, সি বর্তনী, এল বর্তনী হয়ে গেল, এবার কম্বাইন করবো। এবার লেখ এল আর বর্তনী, এল আর বর্তনী। এক কাজ করবো, আমি পিডিএফটা দিয়ে দেবো, সব থেকে ভালো হবে। ছোট হয়ে যাচ্ছে অনেক, পুরোটা পেজে আনাতে হবে।
ওটা যদিও লাগছে না, এই পর্যন্ত লাগছে, এটা করা থাকলেই হয়। কাজে যে তুলছিস মোটামুটি তাহলে গ্রুপে দিয়ে দিবি। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো। ইয়ে তো লাভ হয় না, অঙ্ক বঙ্ক গুলো কি আদৌ করিস নাকি? বল, পিডিএফটা দিয়ে কিছু লাভ হয় শুনেছিস? তো ডাউনলোডই করতে ভুলে যাবো। কম থাকলে আগে আবার ডিলিট করে দেবো, থাকলে যদি করতে হয়। ফোনটা ফোনটা খুলেই, ঠিক আছে, আগে ডিলিট করে দেবো। তাই ঝামেলা থেকে লাভ নেই। এবার ফটাফট সবকিছু হয়ে যাবে, আগের দিন বেসিক গুলো হয়ে গেছে। তাহলে এল আর বর্তনী হেডিং করে আগে ছবিটা এঁকেবেন, তাহলে একটা কয়েল থাকবে, একটা রোদ থাকবে। এর এত ক্যালকুলেশনে যাবো না, এবার একটু সিস্টেম বদলাবে। কোন সাবজেক্টের সিলেবাস শেষ হয়েছে এখন বন্ধ, না কোনটাই শেষ হয়নি? ওটা জানতে চাই কি সায়েন্সে পড়ে বাকিগুলো, সায়েন্সের কোন সাবজেক্ট? বাংলা ইংরেজি এত পড়বি তো সায়েন্স কি করতে নিয়ে তুই? সায়েন্সের কোন সাবজেক্ট শেষ হয়েছে? বায়োলজি হয়েছে শেষ? বাংলা ইংরেজি কি এত পড়িস সেটাই চিন্তার ব্যাপার। এই যে শুভম 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 বাংলা ইংরেজি পড়িস? পড়ে তাহলে তিলোত্তমা একা নয়, তিলোত্তমা একাই মানে ইংলিশ পড়ে হয়েছে। এবার প্রত্যেকের রেসপেক্টে আগে বিভব প্রভেদ গুলো লিখে ফেলতো। এখানে কি হবে বল? আই ইন্টু আর, এটা আগের দিন মানে আগের গুলোকেই তো লিখবো। এটাকে কি হবে বল? এল ডিআইডিটি। একই সঙ্গে লিখলে মাইনাস হবে, উল্টো দিকে লিখলে কোনো অসুবিধা নেই। তার মানে ইকুয়েশনটা কি হবে বল? একই সঙ্গে লিখছি যখন, এখানে মাইনাস দিয়ে দিয়ে। হ্যালো, তাই জন্য সামনে চলে এসছেন তো, আজকে যাচ্ছেন প্লাস ভি জিরো তাকে এরকম লিখতে পারি কিনা? আচ্ছা, এটাকে তো ইকুয়াল করে দিলেই হতো রে। আবার পরে পড়তে গেলে তোরা আবার ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে? আমি বেশি চালাই করতে গেলে করে দিলেই তো, ওটাই তো দুটো ভাগে ভাগ হবে না? নাহলে তো কারেন্টের দিকে গেলে সেই মাইনাস বসাতে হতো।
এসে কোথায় বসেন বুঝতেও পারিনি। পড়াশোনা শুরু হয়েছে দিদিও না, দেখ শোনা নেই, শুরু হয়েছে না হয়নি? কিরে, হ্যাঁ হ্যাঁ বলছে, তুই বলতে পারিস নি শুনে ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, সেটা তুই এত পরে বলছিস না। এবার এর এর প্রথম না আমরা একদম ফেজ ডায়াগ্রাম এঁকে ফেলবো, কারণ ফেজ ডায়াগ্রাম এঁকে ফেললেই বাকি সব হিসেব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে ফেজ ডায়াগ্রাম, এটা ধর এক্স, এটা ওয়াই। আগে আগে সার্কিটটা ভালো করে দেখ। আমার আর কি চাইবে বল, আর কি চাইবে? যে সেম ফেজে থাকতে, আর আর এর ক্ষেত্রে ছিল হচ্ছে আই আর ভি সেম ফেজে, আগের দুটো কম্পেয়ার কর। আর তার সঙ্গে কাকে দিয়েছিস বল, এল কে দিয়েছিস। তাহলে এল কি হবে, কারেন্টটাকে π/2 পেছানোর চেষ্টা করবে। এবার এল আর এর কম্বিনেশনে π/2 না পেছাবে তো, পেছাবে তো কারেন্ট। তাহলে আলটিমেট আমি ভি ইকুয়াল টু, ইকুয়েশন এরকম লিখতে পারি তো, ভি ইকুয়াল টু সাইন ওমেগা টি। আর কারেন্ট আলটিমেট কি আসবে, আই ইকুয়াল টু, আমি জানি না কত পেছাবে, কিন্তু পিছিয়ে যাবে এটা ক্লিয়ার কিনা। কারণ আগেরটার জন্য যেহেতু π/2 পেছাচ্ছিল, এখানেও পেছাবে, মানে এল তো কিছুটা হলেও ওকে টেনে ধরবে। এবার কতটা অ্যাঙ্গেল টানবে সেটা সত্যি 90 ডিগ্রি হবে কিনা, কি তার থেকে বেশি কম হবে সেটা পরে দেখবো। কিন্তু কারেন্টটা পেছাবে না, একদম লজিক্যালি বল। আর সমান রাখার চেষ্টা করবে এল, পিছনে টানবে। তাহলে দিনের শেষে কি হবে, পিছনে পেছাবে। আর দিন যদি তিলোত্তমা তোকে কেউ বোঝায় পড়াশোনা করে কি লাভ, পড়াশোনা করে কি লাভ, একদিন তুই পড়াশোনা ছেড়েই দিবি, তাই না? তোকে কেউ বোঝায়নি, তুই তাতেই ছেড়ে দিচ্ছিস। আর পাশে এই দুটো আগে লিখে ফেল। শুনে নাকি শুনেছি তুই নাকি লোককে এইসব বোঝাস। তুই তাহলে না বকে থাকতে পারিস না, এটা খুব চিন্তার ব্যাপার। ডাক্তার দেখা তিলোত্তমা, ডাক্তারবাবু আমি না বকলে থাকতে পারি না, কি করা যাবে এখন? দেখি ডাক্তার ডাক্তারই ছেড়ে দিয়ে যায়। ডাক্তার চেঞ্জ, ডাক্তার চেম্বার বন্ধ করে পালিয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারের তো আমার ব্যবসায় লাটে উঠে গেল, তোর জ্বালা। শুধু পড়াশোনাটা করতে তোর ভালো লাগে না? পড়াশোনা করতে ভালো লাগে সিরিয়াস? তাহলে আর কোনো চাপ নেই। এইটা তাহলে কি বল, আগে লিখে বল। এটা হচ্ছে ভি, কত অ্যাঙ্গেল করে আছে? এবার এবার তুই আলটিমেট কি বলছিস বল, ওমেগা টি, আইটা কি বলছিস, ওমেগা টি মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কোন দিকে ঘুরবো, নিচে যাব। কতটা অ্যাঙ্গেল আমি জানি না, মোটামুটি আমি নিচে থিটা অ্যাঙ্গেল রোটেট করে যাই। এটা ধর কারেন্ট, এই যে অ্যাঙ্গেল আশা করি এতদিন পর্যন্ত যা করেছে বুঝে গেছি একটু। একটু আগে ড্র করে নে।
ভি হচ্ছে এটার সঙ্গে যেটা অ্যাঙ্গেল করলো সেটা ভি, সেটা ওমেগা টি আছে। এবার এটা বলছে কি আমি ওমেগা টি মাইনাস থিটা, ওমেগা টির সঙ্গে হ্যাঁ এই থিটাটা পুরো, এইটা থিটাটা পুরোটা নিয়ে এটা উপরে এঁকে নিলেও হতো। এবার দেখ এই ব্যাপারটাকে একটু ছোট করে, এটা ফেজ অ্যাঙ্গেল হয়ে গেল। এবার ওই কথাটাতে আয়, ধর আমি এটাকে লিখছি যে কারেন্ট, তাহলে কারেন্ট যেদিকে থাকবে ভেবে দেখ, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে, ই আরো ওই দিকেই থাকবে। তাহলে বিশুদ্ধ রোধ বর্তনী ভেবে দেখ, কারেন্টের ভোল্টেজ একই সঙ্গে থাকে, বিশুদ্ধ রোধ বর্তনীতে কারেন্টের ভোল্টেজ একই সঙ্গে থাকে। তাহলে আমার যেদিকে কারেন্ট ফ্লো করবে আমার দুটোর ভোল্টেজ ড্রপ তো আলাদা আলাদা আসছে। তাহলে আর এর সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কার সঙ্গে থাকবে, কারেন্টের সঙ্গেই থাকবে, আর সেম ফেজে থাকবে। ফেজ ডায়াগ্রামে পুরো হিসাবটা বুঝতে পারবি। এবার দেখ কারেন্টের সঙ্গে তুই ভোল্টেজ কি বলছিস কত অ্যাঙ্গেলে আছে, ভোল্টেজের সঙ্গে কারেন্ট থিটা অ্যাঙ্গেলে আছে, কারেন্ট পিছনে আছে, কারেন্ট পিছনে আছে। তাহলে আমি এইটাকে আরো সিম্পলি, আমি প্রথম একদম জেনারেলটা আনলাম তারপরে সিম্পলে যাচ্ছি, তাহলে এটাকে আমি ভোল্টেজ আঁকতেই পারি। কোথাও অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু বলবি, কারণ এটা নাহলে খুব কঠিন হয়ে যাবে। এইটা হচ্ছে আমার থিটা, দেখ এটা আমার ভি, কোনো সমস্যা আছে? আমিও একদম জেনারেল আগের মতো করে এঁকে দিলাম, এটা ফেজ ডায়াগ্রাম, পরীক্ষায় অপশনে এত বড় দেবে না। আগে যখন পরীক্ষায় আসতো বোঝার জন্য আমাকে এইভাবে আঁকতে হতো। জেনারেলি কি না, আমি একদম কিভাবে আঁকছি দেখ, প্রথম আমি কারেন্ট নিয়েছি, তাহলে কারেন্ট যেদিকে থাকবে সেদিকেই রোধের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ থাকবে, কারণ প্রথম দিনই আমরা শিখেছিলাম যে বিশুদ্ধ রোধ বর্তনীতে কি হয়, ভি আর আই সমদশায় থাকে। তাহলে সবসময় ভি আর কোন দিকে যেতে থাকবে, কারেন্ট যেদিকে থাকবে সেদিকেই যাবে। এবার কারেন্টের সঙ্গে মোট যে বিভব, এই ভিটা কি যেটা বাইরে লিখছিলি, তিনটে ভোল্টেজ আছে ভালো করে মাথায় রাখতে হবে, এটা বাইরের ভোল্টেজটা, আর দুটো ভোল্টেজ কি কি না, একটা ভি আর সমান আই আর একটা ভিএল সমান কি না এল ডিআইডি। এই তিনটে ভোল্ট কারশফের মতো করে ভাব, মেন সোর্স ভি, তার সাপেক্ষে দুটো ড্রপ হচ্ছে। এবার আমি যদি এইটাকে ভি নিই তাহলে সিম্পলি আমি বলতেই পারি আমার ভি এল কোনটা হবে, ভি এল কোনটা হবে, ভি এর সঙ্গে কারেন্ট এটা কোণে আছে, তাহলে ভি এল কোনটা হবে, উল্টো দিক থেকে ভাব, ভি এল বর্তনীতে এরা তো 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এটাই তো ভি এল। আলাদা করে ভাব, বিশুদ্ধ রোধ বর্তনীতে ভোল্টেজ কারেন্ট একসঙ্গে, বিশুদ্ধ এল বর্তনীতে ভোল্টেজ আর কারেন্ট 90 ডিগ্রি দশা পার্থক্য থাকে, কে পিছিয়ে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে, তাহলে উপরের অক্ষটাই তো ভিএল। খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু ভালো করে বুঝতে হবে, তাহলে খুব সমস্যার ব্যাপার। এই ছবিটাকে ক্লিয়ার হলো কিনা, আমি কিন্তু এই ছবিটার পরে স্টেপ বাই স্টেপ, প্রথম বলছি কারেন্ট যেদিকে সেদিকেই ভিআর, শুধু এল বর্তনী ভেবে দেখ, আগের দুটো না শিখলে এটা শেখা যায় না। এল বর্তনীতে বলছি ভোল্টেজটা কারেন্টের থেকে π/2 এগিয়ে থাকে, ওই জন্য তুই বলছিলি কারেন্ট পিছনে থাকে, তাহলে এটা যদি আমার কারেন্ট হয় এর সঙ্গে π/2 এগিয়েই তো হবে ভিএল, প্রত্যেকের সাপেক্ষে আলাদা করে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তুই দেখছিস একসঙ্গে, তাহলে এইটা হবে কত ভিএল, এটা হবে ভিআর, এদিকেই হবে আই, আর মাঝখানে কি থাকবে ভি। এই ছবিটা আগে ক্লিয়ার হয়েছে কিনা, কেউ যদি বুঝতে না পারিস বল, তাহলে কিন্তু এসি ডুবে যাবে, আমি বারবার বলছি এসি খুব সোজা নাহলে খুব কঠিন। এই ছবিটা সবাই ক্লিয়ার তো, কেউ বুঝতে পারিস নি এরকম আছিস কি রে স্মৃতিকণা, আরেকবার বলবো তার বলিস নি কেন, ঠিক ঘাপটি মেরে এমন জায়গায় বসে থাকবে যাতে ওকে না দেখতে পাওয়া যায়, তো মাঝে মাঝে ভুলে যাই যে পড়তে আসে। আমি একদম এত চালাক হয়েছে, আগে ওই কোণের দিকে বসতো, একদম ল্যাপটপটাকে গাড় করে নিয়ে বসলো, চোখে লাগে, আচ্ছা ঠিক আছে। মানে ওই ওই দিকটা বসলে কোমরে লাগে, এই দিকে লাগে না, কিন্তু তিলোত্তমা ডাক্তার হবে নাকি পরে দেখা। প্রথম কথা আবারও বলছি, একদম প্রথম থেকে বর্তনীতে আয়,
বিশুদ্ধ আর বর্তনীতে বলছিলাম আর আর ভি সমদশায় থাকে, ঠিক আছে, মানে আই বেসিক্যালি। তাহলে আই আর ভি কে একই দিকে এঁকেছি, দেখ একই লাইনে হচ্ছে যেটাতে আই আছে ওখানে ভি আর। এই বর্তনীতে কি দেখলি না, ভি এর সঙ্গে আই কত কোণে আছে, থিটা কোণে আছে, তাহলে ওর সঙ্গে থিটা কোণ করে কাকে একলক বল, মোট বিভব। আর বিশুদ্ধ এল বর্তনীতে দেখে এসেছিলাম কি না, কারেন্টের সঙ্গে ভোল্টেজ 90°তে থাকে, কারেন্ট পেছনে থাকে। তাহলে এটা যদি আমার কারেন্ট হয়, ভোল্টেজ 90°তে থাকবে, সমস্যা কিছু নেই। সব থেকে ইজিয়েস্ট ছবি। কিন্তু এটা আঁকতে গেলে এটা এই জন্য আমাকে আঁকতে হলো, তবে ওটা বুঝতে পারি। ক্লিয়ার? এবার দেখ এই ত্রিভুজটা পেয়ে গেছি মানে তুই হাতে পুরো একদম সেই স্বর্ণ লঙ্কা পেয়ে গেছিস তাকে বলে, পুরো পিথাগোরাস ছাড়া আর কিছু নেই এখানে। এবার দেখ এই কম্পোনেন্টটাই তো ভিএল, ভেক্টর আমরা জানি এটা ভিএল হলে ভিএল, তাহলে এটা ভিএল, এইটা ভি আর এটা ভি, গল্প শেষ। ভি স্কোয়ার সমান প্রথম ইকুয়েশন চলে গেল, ভি সমান তাহলে কত, রুট অফ, প্রত্যেকটা বক্স করে করে লিখে দেবো। এই ছবিটা আনার জন্য এত কষ্ট হয়েছে, ছবিটা চলে এসে আর কিছু নেই। এবার দেখ এটাকে আবার এরকম আমি লিখতে পারি, এটা আগে লিখে নে। কারেন্ট তো সমান, তাহলে এটাকে কি লিখবো বল, আই ইন্টু এই টোটাল যে রোধটা, এটাকে আমার অন্য কিছু একটা নাম দিতে হবে, এটাকে নাম দিয়ে দিচ্ছি এক, পরে রোধটাকে বের করে আনছি। তাহলে আই স্কোয়ার জেড স্কোয়ার, ওকে, কি সমান আই আর তো, তাহলে এটা কি হবে, আই স্কোয়ার ইন্টু এক্সএল স্কোয়ার। যেখানে বুঝতে পারবি না সঙ্গে সঙ্গে বলবি, আর এটা সঙ্গে সঙ্গে গিয়ে পড়বি, নাহলে আবার সর্বনাশ কেউ আটকাতে পারবে না, বলে দিচ্ছি। ম্যাগনেটটা তো সর্বনাশ করে বসে আছিস, ঠিক আছে, এটা লিখতে পারি তো। আর বোথ সাইডে আইটাকে কমন নিয়ে কেটে দে, এই জন্যই তো বলি ভি যেদিকে যায় আর সেদিকে যায়, তখন থেকে এক কথাটা বলে যাচ্ছি আমি। আইটাকে কেটে দে, আই কে কেটে দিলে কি হচ্ছে, তাহলে দেখ জেড স্কোয়ার সমান তাহলে জেড ইকুয়াল টু কি আসছে, আমি এদিকে একদম বক্স করে লিখছি। এবার কেউ বলিস না এক্সেল কত আর এক্সি কত জানি না, এই একটা এই একটা দুটো দেখ একই জিনিস। আর এই ভোল্টেজ বের করানোর সময় ভি বসিয়ে দেবো, রোধ বের করানোর সময় জেড বসিয়ে দেবো। ওম বাবু, বোঝা গেছে তো? হ্যাঁ। কম এরকম ভিতরে ভিতরে তুই ইয়ে করে ফেললি, ও টেনশন মরে যায় কি বলে, ঠিক আছে, বেচারা খুব চাপে থাকে, ঠিক কি বলতে চাই সেটাই খুব বুঝে উঠতে পারে না। এই পর্যন্ত দেখ কোনো গন্ডগোল আছে কিনা, তুই হয়ে গেছে তো, তুই আর কি হবে, বাড়িতে গিয়ে পড়বি না খুলে। এবার দেখ এই পর্যন্ত ওকে, এবার কারেন্টটা লিখে ফেলি। তাহলে এসি তে কারেন্ট মানে তো আইআরএমএস, একই না? তাহলে আইআরএমএস সমান কি লিখবি, ওহমের সূত্র ছাড়া তো আর কিছু নেই আমাদের হাতে। ভি সমান আই আর, আই সমান ই বাই আর, আর মানে এখানে জেড, আর এখানে মোট রোধ কত হয়ে গেছে, দুজনের রোধ যোগ হয়ে গেছে, ক্লিয়ার? এখানে আই মানে জেড, তারপরে ভ্যালুটা বসা। আর এগুলো না বুঝে তুই যদি ভাবিস পরীক্ষার আগে পড়ে উদ্ধার করে দিবি, কি লেখা আছে এক্সেল পড়বি বলে তো জামার সাইজ দিয়ে দিচ্ছি এক্সেল, ঠিক আছে, পরীক্ষার তাই হয় তো। কেউ হয়তো বলছে এটা কি ছিল রে, বলছে এক্সেল স্কোয়ার, বলছে দেখ অলরেডি কি সব এক্সেল ফেক্সেল বলে যাচ্ছে, ঠিক আছে। মানে এই জেড এর নামটা আমি কি বলেছিলাম, বাংলায় লেখ সার্বজনীন রোধ, ইংলিশে বলা হচ্ছে ইম্পিডেন্স। সার্বজনীন রোধ ইংলিশে বলা হচ্ছে ইম্পিডেন্স। আবার ওই রোধ নিয়ে আমি কথা বলছি, আটটাকে বলছি আমি উপরে লিখে দিচ্ছি, এটা আগে লিখে নে, এখানে আমি লিখে দিচ্ছি। মানে এখান থেকে খুব ছোট ছোট কোশ্চেন আছে, বারবার বলছি, পড়লে খুব ভালো লাগবে, না পড়লে দেখি মোটামুটি সিনিয়ররা এটাও বলে যে এসি বাবারে গন্ডগোলের জিনিস। দেখ এটাকেই বলছি আমি রোধ, আবার বলছি দিস ইজ রেজিস্ট্যান্স রোধ, এগুলোকে বলি আমরা রিঅ্যাক্ট্যান্স, বা যাকে বলছিস পরিরোধ।
এবার এই পুরোটাকে একসঙ্গে বলা হয় সার্বজনীন রোধ বা ইম্পিডেন্স, কমন নাম ওটা। সার্বজনীন রোধ সবার জন্য, তার মানে তুই ওদেরকে কম্বাইন করে দে, তাই কর, পুরোটাই সার্বজনীন রোধ। তার মানে এখানে আমি এল আর আর কে কম্বাইন করেছি, ওই জন্য এটাকে কি বলছি, সার্বজনীন রোধ বা ইম্পিডেন্স। বাংলাতেই লিখে রাখ সার্বজনীন রোধ, কি বল, বাংলা মিডিয়াম এটা ব্যাপারটা থাকছে না, তাই তো তুই তোমার ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, বাংলা মিডিয়ামে পড়বে বলে ছোটবেলায় কাঁদতে হবে বাংলা মিডিয়ামে। এবার 3 নম্বর কন্ডিশন হচ্ছে, এখনো পর্যন্ত আমরা কোনটা বুঝতে পারলাম না বলো দেখি, থিটা কত, থিটা ধরে বসে আছি কিন্তু থিটা কত এখনো জানি না, সব ক্যালকুলেশন বেরিয়ে গেছে, থিটার ভ্যালু এখনো জানা হয়নি। তাহলে এখান থেকে ট্যান থিটা লিখে ফেললাম। এই ত্রিভুজটাই অ্যাকচুয়ালি ধারে ধারে একটু লিখে রাখ, মানে তোরই তো খাতা, কেউ তার বলবে না যে তুই কি লিখেছিস না। এইটা যে ভি, এটার অ্যাপ্রক্সটাই তো জেড লেখা যায়, দেখ এই ত্রিভুজটাই লিখতে পারতি, এখানে জেড হতো, এখানে কি হতো, এক্সেল হতো, এখানে কি হতো, আর হতো, ভি সমান আই আসতো। তাহলে যখন আমি ভোল্টেজ দিয়ে লিখছি তখন ভোল্টেজের ত্রিভুজ, যদি আমি রোধ দিয়ে করি, তোরা এক কাজ করবি, পাশে একটা আরেকটা ত্রিভুজ এঁকে ফেল এরকম করে, এমন কিছু পেনের কালি নষ্ট হবে না। এটা জেড, এটা কি এক্সেল, এটা আর, করাই যায়। মানে যত ভেঙে ভেঙে বুঝবি জিনিসটা সোজা, সেম জিনিস তো, শুধু আইটাকে কমন নিয়ে কেটে দিয়েছি। তার মানে ট্যান থিটা সমান আমি কি লিখতে পারি বল, ওমেগা এল বাই এক্সেল বাই আর, মানে কি ওমেগা এল বাই আর, সমস্যা নেই কিছু, 11 কথা নয়। এইবার ভালো করে দেখ, দুটো জিনিস চেক করব। এর আগে পর্যন্ত আমি জেনেছিলাম দশা পার্থক্য হয় 0 নাহলে 90। 0 কখন হচ্ছিল আর বর্তনীতে, 90 কখন হচ্ছিল এল বর্তনীতে, সি বর্তনীতে। তাহলে প্রথম আমি 0 চেক করে দেখি, ট্যান থিটা 0, ট্যান থিটাকে যদি 0 হতে হয় তার মানে কি হতে হবে বল, এটা 0 ডিগ্রি হতে গেলে এই ভ্যালুটাকে 0 হতে হবে, তাহলে এই ভ্যালুটাকে 0 হতে গেলে ওমেগা এল কে অসীম তো হতে পারবে না, তাহলে ওমেগা এল ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে, তার মানে আর অসীম। আর তুই যে কথাটা বলছিস কথাটা একই, আর অসীম মানে কি অ্যাকচুয়ালি ওমেগা এল 0, আর কে তখনই অসীম ধরবি যখন ওর সাপেক্ষে ওমেগা এলটা নেগলেক্টেড হবে, ভেবে দেখ। তাহলে কি ওমেগা এল 0 মানে কি, এক্স এল 0 মানে তো কয়েলেরই অস্তিত্ব থাকলো না, তাহলে সেই তো বর্তনী হয়ে গেল বিশুদ্ধ আর বর্তনী, তাহলে 0 সম্ভব নয়। এখান থেকে কোশ্চেন বারবার দেয়, তাহলে এই ভ্যালুটা 0 পসিবল নয়, কারণ 0 হয়ে গেলে কি হয়ে যাবে, বিশুদ্ধ আর বর্তনী হয়ে যাবে। এবার তুই আবার দেখ, এটা 90 ভেবে দেখ, তাহলে এটা 90 হয়ে গেলে অসংখ্যাত, অসংখ্যাত হতে গেলে কি হতে হবে, আর কে 0 হতে হবে, তাহলে রোধের মান 0 মানে রোধও আবার আউট হয়ে গেল। তাহলে শুধুমাত্র 0 পাই বিশুদ্ধ আর বর্তনীতে, শুধুমাত্র 90 ডিগ্রি পাই বিশুদ্ধ এল বা সি বর্তনীতে। তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা কি হবে, 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, 0 বা 90 কখনো হবে না। চেক করে এইভাবে লিখেই রাখবি, আর 0 হলে কি হয়ে যাচ্ছে, এক্সেল 0 হয়ে যাচ্ছে, আবার 90 হয়ে গেলে আর 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি এল আর বর্তনী, তাহলে এখানে 0 হবে না, 90 হবে না, ওদের মাঝে ভ্যালু হবে, অপশন এইভাবেই দেওয়া থাকবে 0 আর 90 এর মাঝে। বুঝেছিস না বুঝিসনি পরিষ্কার ভাবে সোজা কথা বলবি যে বুঝতে পারি, বুঝিস তো, কেউ বুঝতে পারিস না এরকম আছিস, মানে এর থেকে সোজা ভাবে এসে বোঝাবে না কোথাও, এটাকে বলবে কেউ বুঝতে পারিস না এরকম আছিস, বোঝা গেছে তো। এবার পিআরএমএস বের করে ফেল, কত হবে, যেটা সিটা দেওয়ার বললাম না কেন, ওখানেও 0 হতে বলে, পিআরএমএস কত হবে দেখি, তার মাথায় কত বুদ্ধি। পিআরএমএস আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, আইআরএমএস ইন্টু কস থিটা, এখান থেকেই ম্যাক্সিমাম অঙ্ক আসবো, অঙ্ক করাবো আমি, সেটা কথা নয়। আচ্ছা কস থিটাটা তো এই ত্রিভুজ থেকে বসিয়ে দিতে পারি, তাই না, কস থিটা কত হবে, 2/অধিভুজ আর বাই জে, বসিয়ে দিই। আর এইখানটা ধর, এইটা লিখতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভি আর আরটাকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে ভিটাকে আই দিয়ে রিপ্লেস করবো, তখন কি হয় আই স্কোয়ার আর, বা আইটাকে ভি দিয়ে রিপ্লেস করবো,
তার ভি আর এম এস এটা হলো, এটা কি হয়ে যাবে বল, ভি আর এম এস বাই, এই ভুলটা যেন না হয়, নিচে জেড হবে। পরীক্ষায় আমরা ভ্যালু বসাতে গিয়ে ভুল করে, এই জন্য আমি লিখলাম। পরীক্ষায় ভ্যালু বসাতে গিয়ে এখানে কি করবি, আর বসিয়ে দিবি, অঙ্ক করে ভুল করে চলে আসবে, এটা যেন ভুল না হয়। এখানে রোধ কত, জেড, নট আর। ওইটা পরীক্ষায় ভুল হবে, ওই জন্য আমি আবার আলাদা করে লেখাচ্ছি। আর ওহমের সূত্রটা তো ভুলতে পারি না সহজে, আই সমান ভি বাই আর লিখে দিই, এবং অপশনও দেওয়া থাকবে, একদম গ্যারান্টেড, 4টে অপশনের ফুল অপশন একটা থাকবে। তাহলে জিনিসটা কি আসছে, ই আর এম এস স্কোয়ার ইন্টু আর বাই জেড স্কোয়ার, মানে এখানে কত হয়ে যাচ্ছে বল, এক্সেল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্সেল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাই তো ছিল, তাই না? এখানে করে গেছি, কোথায় কোথায় কোথায়, তো এখানে এখানে কেউ বলিস নি, এক্সিটা এলে কোথাতে, সবাই নিজে নিজে গেছে, এতক্ষণে গল্পটা ধরা পড়ে গেল। এটা যদি ত্রিভুজটা আগে এই ভি থেকে বসাই, এইখানে যে আমি ভ্যালুটা যখন বসালাম, কেউ কোনো কথাই বলে না, এখানে এক্স সি হবে, এখানে কি ছিল, তার মিনময় কিছু না বুঝেই লিখে যাচ্ছে গেল। এটা তো আই স্কোয়ার আর স্কোয়ার হবে, এল আর বর্তনী তো, আমি তো অন্য বর্তনী ভাবে লিখে ফেলেছি। এটা কি হবে, আই স্কোয়ার, কে কে ছিল বল, এল আর আর ছিল তো, কেউ কিছু বললো না, সুন্দর লিখে চলে গেল। দেখ জিনিসটা হচ্ছে কি সুন্দর, সবাই ঘান নেড়ে বুঝে যাচ্ছিল, এতক্ষণ আমি বুঝতে পারলাম যে কিছুই বোঝা যাচ্ছে, হচ্ছে ব্যাপার, কারণ সি তো ছিলই না কোথাও, সি কোথাও ছিল, সি কোথাও ছিল না। ওকে, মানে আমার মাথায় হচ্ছে এলসি বর্তনী চলে এসেছে, তখন আমি করে গেছি ক্যালকুলেশন, দুটো স্কিন চেঞ্জ করছি এদিক ওদিক, তোরা কেউ বলিসনি যে সি নেই, কি সুন্দর লিখে নিয়েছি। হ্যাঁ, তারপরে আবার এখানে যখন বসালাম তখন মাথায় আসো, তখন কারোর মাথায় আসে, ঠিক আছে, ভুল হলে পরীক্ষায় হবে না। তাহলে জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি কত, যেখানে যেখানে এই এক্সি লিখেছি যেগুলো আর স্কোয়ার কর, মানে আমরা এক বর্তনী নাম দিয়ে অন্য বর্তনী হিসেব করে ফেলেছি, আর কিছু না। মানে এটাও ভুল নয়, আমরা নাম দিয়েছি এল আর, আর করে দিয়েছি সি আর। ওকে, কনসেপ্ট একই, কোনো কিছু আলাদা নয়, ওখানে আর থাকলে আই আর হবে। মানে এই শেষ কালটা বসাতে গিয়ে আমার মাথায় এলো, ওরাও কোথাও ধরা পড়ে যাবে সেটা কথা নয়, পিআরএমএস এইটুকু লিখবো দেখ। ওকে, এটা রূপক, তুই এত জোরে জোরে মাথা নাড়ছিলি, এই অবস্থা, বুঝতে পারিস কিছু? হ্যাঁ, কি রে, এখন কিছু বুঝতে পারিস? তাহলে ভুলটা ধরতে পারলি না? হ্যাঁ, যেভাবে, না মানে এখন বুঝতে পারছিস তো ভুলটা কি হয়েছিল, তাও বুঝিস, মাথায় অন্য কিছু ঘুরছে আর হয়। এলার হয়ে গেল, ভালো কথা, আর এলারে কিছু নেই মোটামুটি, এবার সিআরটা নিজেরা করতে থাক, আমি আর বলবো না, শুধু তুই একটা ছবি আঁকবি, শুধু বলে যাবো কি কি আঁকবি, আমি ছোট করে দিচ্ছি, পাশে রাখছি, সিআরটা করতে সুবিধা হয়, আপসা আপসা দেখতে পেলে, বেশি দেখতে পেলে টুকে দিবি, ঠিক আছে? তাহলে ফার্স্ট কথা হচ্ছে, আগে এই দশা বর্তনী এইটা কর, টানগুলো বলে যাবে। তাহলে হেডিং কর সিআর বর্তনী, সিআর এর ছবিটা নিশ্চয়ই আঁকতে পারবো, তাহলে বলবি সেটাও আঁকতে পারবি না, সেটা দেখিয়ে দিই, এই এটুকুই দেখাবো আর কিছু, সিআর বর্তনী, এই তো সিআর, এরপরে এলসিআর হয়ে গেলে গল্প শেষ। আর পরীক্ষায় যদি এসি থেকে আসে, কোন কোশ্চেন আসবে সেটা পড়ে দেবে, শুধু কম গিয়েছে বলে দিচ্ছি না, কোশ্চেন লিক করে দিচ্ছে, স্যার আগে থেকে জানতো, তখন ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? চাপের ব্যাপার, ওকে তো বিশ্বাস নেই, কেস খাওয়ানোর জন্য বসে আছি, 3 ডায়লগ খাচ্ছিস, তো এই কম রাগ আছে আমার উপর, তাই না? হ্যাঁ, কি জানিস, এখানে তো জানতে একটু, আর তুই যে 3 ডায়লগ খাচ্ছিস, কম রাগ আছে তোর উপর? জেলে ফেলে নিয়ে চলে গেলে বেঁচে যাই। তাহলে এখানে কি করবো দেখ, +5/2 লিখতে পারছি না, +θ লিখবো, একই রকম, মানে এল আর করে নিলে সি আর এমনি হয়ে যাবে, এটুকু লিখতে পারি।
একদম স্টেপ বাই স্টেপ করবি এবং বাড়িতে দরকার হলে ওই নিজের মতো ছক ফক বানিয়ে নিবি আর কি। আবার আমি দেখিয়ে দিচ্ছি, ওই শেষে ওইখানে যেমন তিনটে ছক ছিল এটারও ছক করে দিচ্ছি, হয়ে যাবে। বুঝেছিস তো এই পর্যন্ত? বুঝেছিস দেখতে পাচ্ছি তোর ফান নড়ানি ঠিকঠাক। এবার 10 ওভার থেকে ছবিটাকে বের এই কি বুঝেছি। আগে এই প্রথম ছবিটা আমি যেটা এঁকেছিলাম তারপরে পরের গুলো দেখা মানে এইটা এখানে কি হবে বল? আর কিছুই নয়, উপর দিকে চলে যাবে। এবার এই ছবি দেখেও না আমি ভেঙে দেখাতে পারতাম, ত্রিভুজটা কঠিন হয়ে যেত ছবিটা দেখা, ওই জন্য পাশের ছবিটা এই দশাচিত্র থেকেও দেখানো যায়। প্রথম এঁকে বেল তুই অয়ন্তিকা বসে আছিস কেন? বুঝতে পারিস না কিছু? বেড়ে যেতে পারিস সত্যি কথা বল। ওকে, প্রথম একটা এঁকেছিস, আমি শর্টের ব্যাপারটাকে এঁকে দিই, তাহলে কেমন হবে? না প্রথম আমি এক্স ওয়াই নিয়ে নিলাম, একদম ছবিগুলো আঁকতে আঁকতে আস্তে আস্তে একদম মুখস্থ হয়ে যাবে। প্রথম কি নিবি বল? ভি নিবি। প্রথম কাজ হচ্ছে ভি না, কত অ্যাঙ্গেলে? ওমেগা টি। এরপরে প্লাস থিটা বলেছি, কত দূরে যাওয়ার দরকার নেই, এখান থেকে যাই। কেউ যদি উল্টো দিকে এঁকেছিস কোনো সমস্যা নেই, থিটা যতটা নিতে পারি, সমস্যা কিছু নেই, এইভাবে নিতে পারি। এখানে এই ত্রিভুজটাই আসছে দিনের সাথে, এটা হলো এটা দশা চিত্রের কথা গেল। এবার হচ্ছে কোনটা আঁকবি? এই ছবিটা আঁকে বেল, এইটা এর জন্য কিভাবে হবে ভেবে চিন্তে আঁকবি। ওমেগা টি প্লাস থিটা, ওমেগা টি থেকে তো পুরোটা আমারটা এর উল্টো দিকে যাচ্ছিল। এই ছবিটা দেখ, এটা তখন ওই জন্য আমার পছন্দ ভুল হয়েছে, ওমেগা টির সঙ্গে থিটা করে। এই জন্য তো এই অ্যাঙ্গেল এইটা দেখ, এইটা অ্যাকচুয়ালি কি ওমেগা টি মাইনাস থিটা, বুঝে দেখ। আর হ্যাঁ এই ছবিটা তখন এইভাবে এঁকে দিয়েছিলাম, এটাও এক কাজ করবি পরে যাতে কনফিউজ না হয়ে যাস। অ্যাকচুয়ালি উল্টো দিকে যাওয়ার কথা নয় তো, সামনে থাকবে ওমেগা টি মাইনাস থিটা না, এই মাঝখানে এঁকে। আর এটা কি হচ্ছে, থিটাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ওই আগের ছবিটা পাল্টে নিয়ে এটা এইভাবে এঁকে নেয়, নাহলে পরে আবার কনফিউজ। এইটা হচ্ছে আমার ওমেগা টি মাইনাস থিটা, তাহলে কি এইটা থিটা। এই ছবিটা আগে পরিষ্কার হয়ে যাবে। প্রথম ওমেগা টি, তারপরে যে থিটার ভ্যালুটা নিচ্ছিস তুই, এটা সিম্পল ভাব, ওমেগা টি মাইনাস থিটা মানে থিটা ওমেগা টির থেকে ছোট, তাহলে ওমেগা টি ক্রস করে কি করে গেল, তাই না? ওটা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। ভুল কোথাও নেই, এতেও কোনো সমস্যা নেই, কোন নেগেটিভ হতেই পারে, কিন্তু পরে নিজে কনফিউজ হবি, তার জন্য মিডিলে এঁকে দে। ক্লিয়ার? এইটা কিরকম হবে সেটা তোকে ঠিক করতে হবে, আমি জানি না। এইটা এইটা এটা তো আগের ছবি, এটা এটা ও এইখানে। হ্যাঁ, কি বল মুখে বল আগে। এটা এখন আচ্ছা আমি ওটা আবার এঁকে দিচ্ছি, ঠিক আছে? ছেড়ে দে, ওখানে কারেকশন করতে গিয়ে তোর কারেকশন দেখ, প্রথমের আগের ছবিটা সবাই কারেকশন করে না, সেটাই বেটার বলাচ্ছে এখনই। এইটা হচ্ছে ভি, এটা গেল কি আমার বল ওমেগা টি। এবার বলছি ওমেগা টি মাইনাস থিটা, তাহলে থিটার ভ্যালুটা ওমেগা টির থেকে কম হবে, এরকম করে আই নিয়ে নে, বোঝা গেছে? হ্যাঁ, এইটা ওমেগা টি বোঝা গেছে? কারণ আমরা যে নিচে নিয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি কি থিটার ভ্যালুটা ওমেগা টির থেকে বড় হয়ে যাচ্ছে। ওকে, মানে তখন অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা নেগেটিভ হচ্ছে আর কিছু না, মানে ওটা যে ভুল সেটা নয়, কিন্তু আলটিমেট নেগেটিভ অ্যাঙ্গেলে নিয়ে নিলে ওই ছবিটা আঁকতে গেলে অসুবিধা হবে, যদি ওখান থেকে আমরা ছবিটা আঁকি। ওকে,
তাহলে পাশাপাশি এই দুটো নিশ্চয়ই বুঝতে পারছিস কি? আর অসুবিধা নেই তো? তো না, এইটা থিটা, এটা ওমেগা টি মাইনাস, কি ভুলে গেছিস? এই তো গোলাচ্ছিস কোথা থেকে? ওমেগা টি থেকে থিটা করে ভাঙলি, তাহলে নিচেরটা ওমেগা টি মাইনাস থিটা নয়? হ্যাঁ, না না, ওটা ভুল লিখেছে ওরা। বিনিময় ভুল বোঝাচ্ছে তখন থেকে লোককে, ঠিক আছে? সমস্যা কোথা থেকে আসছে? বিনিময় ভুল বোঝাচ্ছে। আচ্ছা, এখন সলিউশন হয়েছে তো? ব্যাস, বেশি তর্ক যুদ্ধ করে লাভ নেই, সলিউশন হয়ে গেছে, ঝামেলা শেষ। এবার ওই ওই দশা চিত্রটা এঁকে ফেল আগের মতো করে। আগেরটা দেখে দেখে আঁক, দেখি কতজন আঁকতে পারিস। ওই তো যেটা এঁকেছিলাম, ভি আই, একই লজিকে আঁকবি তো। প্রথম আই নিবি, কে করেছে? ও করেছে, তুই 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 হবে কেন? ঠিক হলে তবে আঁকবি নাকি? ঠিকই এঁকেছে, অসুবিধা কি আছে? শুধু মনে রাখবি যে সিটা কোন দিকে যাবে। কি রে সোম, এত কি বোঝাচ্ছিস? কোন রিসার্চ পেপার পেপার বোঝাচ্ছিস মনে হচ্ছে লোককে, এমন করে বোঝাচ্ছিস। হ্যাঁ, তবে এই এটা তোরা খুব ভালো জানিস তো, সবসময় পড়াশোনা নিয়ে কথা বলে, আমরা কিন্তু পড়াশোনা নিয়ে কথা বলি না। আমরা টিউশনে গল্প করলে উল্টো পাল্টা গল্প করতাম, ঠিক আছে? তোরা তোরা সবসময় পড়াশোনা নিয়ে গল্প করে, এটা খুব ভালো জিনিস। তাহলে এখানে কেমন হবে বল? প্রথম আই এঁকে নিলাম, প্রথম বলেছে আই থেকে শুরু করবি, কারণ আই এর দিকেই কে যাবে? ই আর যাবে, দেখ তাহলে আই যেটা, সেটাই কি? ই আর। এবার আই এর সঙ্গে এখানে কে এগিয়ে কে পিছিয়ে, ভালো করে দেখ। আই হচ্ছে এগিয়ে আছে, আর ভি হচ্ছে পিছনে আছে, তাহলে ভি নিচের দিকে চলে যাবে। এইটা হবে ভি, লজিক্যাল, এবং ভিটা একটু বড়ই হবে আজ থেকে, একই লজিক। তাহলে এইটা গেল ভি। এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল বল? থিটা। কারণ লজিক একই আছে, ভি এর থেকে আই থিটা কোণে এগিয়ে আছে। এবার বল আই এর সঙ্গে সি কোন দিকে আছে? বাড়িতে বসে আজকে শুধু এই ড্রয়িং এ করবি আজকে। আই এর সঙ্গে সি কোন দিকে আছে? 90 ডিগ্রি। কিন্তু সি আই এগিয়ে থাকে, সি পিছনে থাকে, তাহলে ও একদম নিচে চলে যাবে। সোজা জিনিস মানে, একদম লাইন গুলো যদি একটু মাথায় রাখিস, গন্ডগোল কোথাও নেই। এটা হবে কেমন? এই শুভম প্রথমে এঁকেছে, ঠিকঠাক এঁকেছে, তাহলে এটাই কি হবে? পিসি, ঠিক আছে? এবার এই ত্রিভুজটা নিয়ে নিলেই তো হবে। এটাই অ্যাকচুয়ালি কি? ভিসি। এটা ভিসি, এটা ভি, এটা ভি আর। আগেটা লিখে ফেললাম আগের মতো, গল্প তো একই। তাহলে প্রথম, আর ভেঙে ভেঙে লিখছি না, এতটা অশিক্ষিত তোরা নয় আমি জানি। যদি বলিস না আমরা অশিক্ষিত, তাহলে ভেঙে লিখে দেবো। এইগুলো দিলে তো বুঝতে পারবি তো। হ্যাঁ, ওর এখন সারা বেরোয়নি, তুমি ছুটিটা হয়ে যা, আর পড়তে এলে তিলক তোমাকে দেখে নিবি ঘরে গিয়ে, পাশের রুম থেকে ওর গলায় পাওয়া যায়। সব আগের মতনই হবে। নেক্সট ট্যান থিটা সমান এখানে কি হবে তাহলে? ওখানে কি ছিল? এক্সেল বাই আর, এখানে কি হবে? এক্সসি বাই আর, একই তো হবে। হ্যাঁ, এটা তুই এটাও লিখতে পারবি, বলবি সবসময় এরকম করে লিখতে কেন, এটাও লিখতে পারি, একই তো জিনিস। আমি যদি ফি দিয়ে লিখি, সমস্যা কিছু ছিল না। ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি? 1/,
এটাও একই রকম আগের মতো ব্যাখ্যা কর। 0 হবে না, 90 হবে না। এখানে 0 আসবে না, 90 আসবে না, ওদের মাঝামাঝি হবে। একই রকম ভ্যালু বসে চেক করে নেয়। রুবিটাতে আবার র্যাপিডো শুরু হয়েছে যেতে। হ্যাঁ, র্যাপিডো শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিনই শুরু হয়েছে আর শুভ একদিন র্যাপিডো বুক করে চলে আসবে, ফার্স্ট রাইড ফ্রি। র্যাপিডো র্যাপিডো র্যাপিডোর ফার্স্ট রাইড হচ্ছে ফ্রি। হ্যাঁ, তখন হয়তো বলবে ফার্স্ট রাইড বৃষ্টিতে ফ্রি। হতেই পারে, বলবে আমাদের আজকে অ্যাভেলেবল নয়। হয়েছে। আচ্ছা, এটুকু চেক করে নিয়েছিস তো? 0 হবে না, 90 হবে না? তাহলে এখানেও লিখে রাখ। এটাই আসবে লিখে। টুকু আমার এইসব করিস না, র্যাপিডো ফ্যাপিডো বুক করে লুকিয়ে যাবি, লোকের দাঁড়িয়ে থাকবে। কলকাতা দেখেছিস তো, একটা মেয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল, ফেমাস হয়ে গেছে র্যাপিডো। দিন 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 দুটো করে বুক করতো সে মোটামুটি। আচ্ছা, এবার টেবিলটাতে চলে যায়। না, এরকম আছে অ্যাকচুয়ালি, অনলাইন এখন অভ্যাস হয়ে গেছে। আমি ওই যে ফ্লিপকার্ট টিপকার্ট যখন প্রথম আসে তো, এরকম করে যে প্রচুর ছেলে বলে, ঠিক আছে, প্যান্ট নিল, দিয়ে কোথায় বিয়ে বাড়ি আছে, পরে টোরে নিয়ে আমার 5 করে ফেরত দিয়ে দিল, ঠিক আছে। মেসে হোস্টেলে থাকতাম তো, একজন তো এরকম করেছে, জুতো এসছে প্রথম, বাম দিকের জুতোটা রেখে দিয়ে বলছে বাম দিকের জুতো মিসিং, পাঠিয়ে দিয়েছে। আবার একটা এসছে, আবার বলছে ডান দিকের জুতো মিসিং, দিয়ে ফ্রিতে জুতো নিয়ে নিয়েছে। ওই জন্য এখন এত ভেরিফিকেশন ছবি টবি করে, আগে এতটা ছিল না। হ্যাঁ, মানে এই উপরে সেই 6 মাসের ওয়ারেন্টি আছে তো হেডফোন, হেডফোনটা ঠিকই আছে, বলছে যদি খারাপ হয়ে যায়, 6 মাস হওয়ার আগে গরম জলে ডুবে ডুবে খারাপ করে দিচ্ছে। দিয়ে চালাকি করতে গিয়ে নতুন হেডফোন তো নিয়েছে, যেটা নিয়েছে সেটা 2 মাস পরে এমনি খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর তো রিটার্ন নেই, বেশি চালাকি করতে গিয়ে শেষ। আর ওরাও অত চালাক নয়, ওরা তোকে যেটা দেবে সেটাকে একদম নতুন কারেন্ট মাল দেয় না। এই যে অনলাইনে দেখবি আমরা কি সেলের সময় জিনিস কিনি, সেলের সময় সব থেকে ক্ষতি। সেলের সময় ফোন কিনি, সেলের সময় অমুক কিনি, ওই যে জিনিসগুলো হয় না, ওগুলো সব হচ্ছে এই যে তুই রিটার্ন করিস, এক্সচেঞ্জ যে ফোন গুলো হয়, ওর পার্টস খুলে খুলে বানানো হয়, শুধু সেলের সময় বিক্রি হয়, এই জানতে হবে। আমি কি হলো 2000 টাকা কমের জন্য কিনে নিলি, ব্যাস, ও এমনিও দেখবি 2 দিনেই 12টা বেড়ে গেছে। আচ্ছা, এবার গ্রাফে চলে যা, দেখ সব জিনিসগুলো বুঝতে পারছিস কি না। এলসি আমাদের সিলেবাসে নেই, আগে বলি। ওই এলসিটা ভুলে পড়ে দিচ্ছিলাম, ওটা সিলেবাসেই নেই। যদি আমি বলে দেবো কিছুটা, এলসি পরে দেখবি, আগে এল আর সি আর দেখ। সিলেবাসে এলসি নেই, আমরা দেখবো তখন কি করা যায়, এলসি নিয়ে কতটা ভাবা যায়। এল আর সিআর এর আগে জিনিসগুলো দেখে নে। প্রথম ফেজ ডায়াগ্রাম দেখ, ফেজ ডায়াগ্রাম কম্পেয়ার করতে পারছি কিনা, পুরোটা বুঝতে পারছি কিনা। এই দুটো লাইন আমরা লিখে এসেছি, ওকে। ফেজ ডিফারেন্স এই একই কথা, সবসময় কি ভি এর রেসপেক্টে বলবো। তার ফেজ ডিফারেন্স এখানে কি হচ্ছে, 0 থেকে π/2। এরও কি, এর হিসাবটা উল্টো। ভালো করে দেখ, এল এর ক্ষেত্রে ফেজ পিছনে থাকে বলে 0 থেকে π/2, আর এর ক্ষেত্রে যখন ফেজের রেসপেক্টে পুরো বলছিস তখন কি -π/2 থেকে 0। এর ক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখতে হবে, অপশন এইভাবেই দেবে। আর দুটোই 0 থেকে π/2 মধ্যে, কিন্তু ওই সি মাইনাসে যাই বলে তো সবসময় উল্টো দিক থেকে নিচ্ছি। ওই আগের গ্রাফটা বললাম না, যখন এইগুলো হিসেব করবি তখন বুঝে যাবি নিচ থেকে কেন নিচ্ছিলাম। আর সি সবসময় নেগেটিভ ফেজ থেকে হিসেব হয়। দেখ -π/2 থেকে 0 পর্যন্ত।
জেড এর ভ্যালু বলেই গেলাম কেমন হবে, অসুবিধা নিশ্চয়ই নেই। এই রিঅ্যাকট্যান্সের জায়গাটা আসছি আমি পরে, এখনো বলিনি, এই জায়গাটা পরে বলবো, এই পর্যন্ত আগে হয়েছে কিন্তু এলসিআর করে নিয়ে একসঙ্গে রিঅ্যাকট্যান্স বলবো। ওকে, এরপরেই আমরা যাব এলসিআর হেরিংটন। এলসি টা সিলেবাসে নেই, এলসি অসিলেটর আছে, সেটা অন্য জিনিস, পরে আসছে। আগে এলসিআর করে নি, তারপর অঙ্কে যাবো। একটু পরেই তো বলবি পড়া আছে টিউশন আছে অমুক আছে গল্প, তোমার পড়া থাকে এরপরে, তাহলে তুই শান্ত মানতে পড়বি। এরপরে এলসিআর, তার মানে কি তিনটেকে কম্বাইন করে দেবো। এর থেকে আর খারাপ সিচুয়েশন কারোর হতে পারে না, তাই না? ম্যাক্সিমাম এর থেকে খারাপ কি কারোর কিছু হতে পারে? এলসিআর বুঝে নিলে এলসিটাও বুঝে যাবে, সিলেবাসে থাক না থাক বলে দেবো। মানে এলসিআর বুঝে নিলে এলসি বুঝতে কি অসুবিধা, আটটা বাদ যাবে খালি, এই তো ব্যাপার। আগে ছবিটা এঁকে নেয়, একই রকম আমরা ডায়াগ্রাম এঁকে এঁকেই করবো। মানে একটু স্টেপ গুলো ক্লিয়ার করে, এসি কেন কঠিন হয়ে যায়, তুই যদি সি আর এল না পড়িস, মানে আমি একদম গ্যারান্টেড আগের দিন যারা ওই তিনটে বর্তনী ভালো করে পড়ে আসেনি, আজকে যতই হ্যাঁ বলো কিছু বুঝতে পারেনি, ঠিক আছে? এটা চিরন্তন সত্য। আগের দিন যারা ওই তিনটে বিশুদ্ধ বর্তনী গুলো ভালো করে দেখেনি, আজকে যতই ঘান ফাটুক তারা খুব একটা কিছু বুঝতে পারে। তারা দেখে এসছে, তারা একদমই প্রপার বুঝে গেছে, কারণ ওর সঙ্গে এটা রিলেটেড। আবার এলসি, মানে এই যে তুই এল আর সি আর করলি, ওটা ভালো করে বুঝলে তবে এলসি আর বুঝতে পারবি, এই হচ্ছে বড় কথা। তাহলে হিসেবটা তো আগের মতনই হবে, ছবি আগে নিয়েছিস। এবার শুভম বলতো, তোর নাকি খুব বুদ্ধি, তাহলে এখানে বল ভোল্টেজ, এখানে বল কারেন্টটা পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে, খুব ঠান্ডা মাথায় ভেবে বলি। আর শুভমকে বলছি বলে শুধু শুভম ভাববে এটা নয়, সবাই ভাববে কারেন্টটা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, প্রথম থেকে একবার হিস্ট্রিটা ভেবে দেখ। সমান সমান বলে দিয়েছে তো, বলেনি তো একই জায়গায় থাকবে। কোশ্চেন হচ্ছে এলসিআর বর্তনীতে কারেন্টটা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে। এটা খুব ভালো কোশ্চেন বলেছে, কোনটা বেশি, তার মানে আমরা এখানে জানি না এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, এগোতেও পারে যেতেও পারে, কোনো একটা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? কে বেশি কে কম পরে দেখা যাবে। তাহলে একই রকম, তাহলে বর্তনীটা এঁকে নিয়েছিলি তো, এলসিআর আর তিনটে যোগ করে দিবি তো, আর ভাবছিস কি? মানে ওটাও বলবি এবার দেখা না দেখে দেখে। তাহলে প্রথমে একই রকম লেখ, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু, আমি প্রথম লিখে ফেলছি, অত আমরা তো বুঝি না, আগে মাইনাসে লিখে ফেলি, তারপরে প্লাস হবে না মাইনাস হবে সে নিজেই বুঝে যাবে, আমাকে বোঝাতে হবে কথা নেই। ফেজ ডায়াগ্রামটা এঁকে ফেল দেখি পারিস কিনা, এটা বেশি সোজা। কেন বল দেখি, আগের দুটোকে জয়েন করে দেবো, বারবার আমি বলছি। প্রথম কারেন্ট এঁকে ফেল, একদম আমি যেভাবে ড্রয়িংটা করছি সেভাবে প্র্যাকটিস করবি। প্রথম কারেন্ট এঁকে ফেললাম, তাহলে কারেন্ট যেদিকে যাবে সেদিকে কে যাবে, ব্যাস। এবার এবার লজিক ক্লিয়ার কর, কারেন্টের সঙ্গে এল কি হয়, হ্যাঁ এল উপরে থাকে, একটু আগে করলাম, আর কারেন্টের পিছনে থাকে, তাহলে ভিএল কোন দিকে চলে যাবে, ভিএল যাবে এইদিকে। আগের দুটো ছবি পরিষ্কার কর, আর ভিসি কোন দিকে যাবে, এই তো এলসিআর হয়ে গেল, কি সমস্যা আছে? যে ফেজ ডায়াগ্রাম বুঝে তার কাছে কোনো ব্যাপার নয়, তার মানে উপরে চলে গেল কে, ভিএল, এদিকে চলে গেল ভিসি, এখানে গেল আই, হয়ে গেল গল্প শেষ। এবার শুভম খুব বুদ্ধিমানের মতো কোশ্চেনটা করেছে, আমি ওটাই জানতে চাইছিলাম। বেশি কম তো বলতে পারবো না, তাহলে আমাকে আগে জিজ্ঞেস করতে হবে কে বড়, কে বড়, যে বড় হবে তার দিকে যাবে, মানে দুদিকে টানাটানি করছে ভেবে দেখ, দুদিকে টানাটানি করলে দুদিকেই তো থাকবে না, কোনো একদিকে যাবে। তাহলে এটারই আমি কেস স্টাডিতে কি করতে পারি বল, কেস ওয়ান, যেখানে কি হবে ভিএল গ্রেটার দেন ভিসি, তাহলে ভিএল গ্রেটার দেন যখন ভিসি হয়ে যাবে তখন ছবিটা কেমন হবে, না ভিসি আর থাকবে না,
ভিএলটা ছোট হয়ে যাবে কারণ বিয়োগ করে দিয়েছিস। আমার ড্রয়িংটা এটা হবে, কারেন্ট আই, এটা কি হবে ভিএল মাইনাস ভিসি। যে বড় হবে তার দিকে চলে যাবে ভোল্টেজ। দুটো তো একসঙ্গে থাকতে পারে না, দুটো বিপরীত দিকে আছে। তাহলে যদি ভিএল গ্রেটার দেন ভিসি হয়, ওপরের ভোল্টেজটা কি হচ্ছে ভিএল মাইনাস ভিসি, আর এটা হয়ে যাচ্ছে দেখ ভিআর। আগের সঙ্গে কোনো পার্থক্য আছে? লোক বলে এলসিআর এত বড় সার্কিট মারাত্মক কিছু হয়ে যায়। তাহলে আমার ভি কোনটা? আমার ভি কোনটা? আগের মতনই তো ছবি হবে, এটা ভি। একটা ভালো করে বুঝলে ফটাফট হয়ে যায় সব কিছু। যেটা বুঝবি না পুরোটাই চ্যাপ্টারটা সর্বনাশের দিকে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে ভিআর আমাদের কথা মতো। আমি একদম সোজাভাবেই বলার চেষ্টা করছি, এটা হচ্ছে ভি। দেখ আগের সঙ্গে কম্পেয়ার কর, ছবি একই চলে এলো, এটাই আমার কি থিটা। কারেন্টটাকে তো মাইনাস নিয়ে দিলাম, হ্যাঁ ঠিকই এবারে আমি যদি কারেন্টের ইকুয়েশনটা ফলোই করিনি অজান্তে ছবিটা ঠিকই আছে, কারণ কারেন্টটা কি আছে নিচের দিকেই আছে। ওকে, এই পর্যন্ত মিনময় ক্লিয়ার তো? সোজা না কঠিন? তাই তো। এবার এখান থেকে পিথাগোরাস এবার একই রকম। পার্থক্য শুধু কি হবে তাহলে ভি স্কয়ার সমান কি হবে বল? এই এরা হচ্ছে আবার যখন এলসিআর এ দিয়ে দিবি এরা আবার আলাদা ভাবে যায় না, একসঙ্গে চেঞ্জ। যেখানে ভিএল থাকবে সেখানে ভিসি থাকবে। তাহলে তুই যেটাকে আগে ভিএল স্কয়ার করছিলি এখানে কি হবে ভিএল মাইনাস ভিসি স্কয়ার হবে, তাহলে ভিসি মাইনাস ভিএল স্কয়ার হবে, আর কিছু পার্থক্য নেই। তাহলে প্লাস কি আছে, তাহলে ভি সমান কি হচ্ছে? প্লাস কি আছে? এবার এটাকে দেখে দেখে কপি করে দেন, আর রেজিস্ট্যান্স কি হবে, অমুক কি হবে, ঘোড়ার ডিম কি হবে সব বোঝে। তাহলে এটা কি হবে বল, জেড কি হবে? মানে জিনিসটা এবার বুঝে গেলে দেখবি বারবার লিখতে নিজেরা এখনো তোদের বিরক্ত লাগছে, কিন্তু লেখাচ্ছি কেন পরে যেতে পারিস। বুঝে গেলে এখন মনে হয় ধর একই জিনিসকে 50 বার বলছে। আর এটা কি হবে এক্সেল মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস স্ট্রাকচার পুরো সেম, দেখ এখনই মুখস্থ হয়ে গেছে। এটা কি হবে ভিআরএমএস, আজকে কোনো সমস্যা নেই বাই জেড, জেড ভ্যালু ওটাই বলবো। তাহলে যেমন বর্তনী তেমন জেড আসবে। ঠিক আছে তো, আমি তোর একদম ওয়ান শটের মতনই করে দিচ্ছি। এবার তোর ওয়ান শট দাঁড়া, আমি প্র্যাকটিসটাই খালি চাই। এবার ট্যান থিটা সমান কি হচ্ছে তারপর এল মাইনাস ভিসি বাই টিআর, বা এটাকে আমি কি বলবো বল এক্সএল মাইনাস এক্সটি বাই আর, বা এটাকেই বলবি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর। এটা আবার তোর বইয়ে লেখা আছে, কনফিউজ হয়ে গেলে এটা তো স্যার বলেন একই জিনিস, সবগুলো লিখে রাখবো, যেমন ভ্যালু দেবো তেমন ক্যালকুলেট করে দেবো। তার মানে কোশ্চেন হচ্ছে যদি আমার পিএল গ্রেটার দেন ভিসি হয় তাহলে কারেন্ট পিছনেই থাকে, কারেন্ট পিছনেই থাকে। ওই ওদের টানাটানি খেলায় গল্প একই, একবার প্রথম থেকে ভেবে দেখ, সেই একই রকম রোধ আর কারেন্ট। রোধের জন্য কি হয় ভিএল ভিআর আর একই দিকে, যখন এলে চলে এলো কারেন্ট পিছনে আছে। শুধু বিশুদ্ধ এল বর্তনীতে 90 ডিগ্রি পিছন, যখন এল আর কম্বিনেশন হয়েছিল থিটা পিছন। তাহলে এদের মধ্যেও যখন ঝামেলা মারছে কে কোন দিকে যাবে, যখনই এল এর দিকে চলে গেল কারেন্টকে পিছনে ফেলে দেবে, যখনই সি এর দিকে চলে আসবে কারেন্টকে সামনে ফেলে দেবে। পেজ ডায়াগ্রাম পরিষ্কার দেখা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এখানে একটু লিখে রাখতে পারিস পিএল গ্রেটার দেন ভিসি, তাহলে এখানে কি লিখবি থিটার, অ্যাকচুয়ালি থিটার মান কিন্তু ধনাত্মক, ভালো করে দেখ এখানে যদি ভ্যালু বসাস ট্যান থিটা কি হবে পজিটিভ, থিটা ধনাত্মক, থিটা ধনাত্মক, থিটা ধনাত্মক বলে তো আমি তো অলরেডি মাইনাস নিয়ে রেখেছিলাম, দেখ কোথায় গেল ইকুয়েশনটা, এই তো। হ্যাঁ।
তাহলে থিটা ধনাত্মক মানে আলটিমেট তো বিয়োগই হবে, থিটা ঋণাত্মক হলে এটা যোগ হয়ে যাবে। এবার এটা ভিএল গ্রেটার দেন ভিসি করেছি, তাহলে তোরা উল্টোটা করে ফেল, এটা দেখে দেখে ভিসি গ্রেটার দেন ভিএল দেখে ফেল, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তারপর আমি না হয় এঁকে দিচ্ছি, আগে নিজেরা ট্রাই কর। এসি মোটামুটি ধরতে পারিস আজকে শেষ হয়ে গেছে, কিছু সিলেক্টেড কোশ্চেন থাকবে সেগুলো করাবো আমি পরের দিন, মানে এসি কাজ চালানোর মতো শেষ হয়ে যাবে। আর তোদের এসি হয়ে গেলে তারপরে আমি আবেশ পড়াবো, ওই ব্যাচে আবেশ শেষ করে দিচ্ছি। দুটো ব্যাচে দুরকম করে দিচ্ছি, এত তাড়াতাড়ি হবে। আর মোটামুটি জুলাইয়ের মাঝখান থেকে প্র্যাকটিস শুরু করবো, জুলাইয়ের মাঝখান থেকে প্র্যাকটিস হলে ব্যাস জুলাই থেকে আগস্ট, আগস্ট 2 মাস হয়ে যাচ্ছে। 2 মাসে 10-10 করে হলেও তো ফেল, যে ফেল করতে সে 20 পেয়ে যাবে, আর যে 20 পেতে সে 40 হয়ে যাবে, আর তিরাত্তম এমন 20 পেতে 40 হয়ে যাবে। এতেই মানে 40 যাচ্ছে, ভালো লিখবে। হ্যাঁ, গোল্লাটা ভালো করে বাকি আসবে, ওই হাতে লিখাচ্ছে। দেখ ওটা আগে খাতায় লিখেছিস কিনা দেখি, ওটা কেমন হবে তাহলে? যা লিখেছিস না বসে আছিস? যখন আমি করে দেবো তখন করবি। পিসি গেটার দেন ভিএল করেছিস না করিস নি? ওইটা এখন লেখা চলছে? এটা শেষ হয়েছে না এখনো শেষ হয়? উল্টোটা কর। আবেই নি, বলছে স্যার তো সেই লিখে দেবে তারপর লিখবো। এটা কি হবে, পিসি গেটার দেন যদি পিএল করি? ও তো আমার নিচের দিকে চলে যাবে। আরে এসি এই ফেজ ডায়াগ্রামের থেকে বেটার কোনো কিছু তো বুঝতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কি কারেন্ট এগিয়ে আছে, তোমার মুশকিল কাজ শেষ আছে। ও বড় একটা, মানে ভাবতাম ছেলেটা কত শান্ত, ভেতরে ভেতরে এইরকম কাজ চালাচ্ছে কে জানে। মুখটা দেখ কত মানে মাসুম ব্যাপার এটা। এরকম ছবি হবে, বাদ বাকি তো একই। এটা ভিসি মাইনাস, কি আর বোন কেটে দিচ্ছিল নাকি? বাদ বাকি এগুলোকে লিখতে হবে, হয়ে যাবে তো? তোরাই একই, কপি করে দিবি, সোজা না কঠিন? হ্যাঁ, সোজা বলবি না পিস থেকে, তাই তো? বললে এক্ষুনি কিছু একটা জিজ্ঞেস করলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কি বোঝাচ্ছিস রূপম? এ কাকে ভয় দেখাচ্ছি তোকে? এই তো ভয় পাওয়ার ছেলে। এইবার হচ্ছে ওই
যে গ্রাফটা আমরা গ্যাপ দিয়ে এসেছিলাম প্রত্যেকটা জন্য, ঠিক আছে? আর মানে প্রথম একটা একদম চলে যায়, প্রথম এলআর হেডিং কর, এলআর সার্কিট, এলআর বর্তনী। এলআর বর্তনীতে আমরা কি ভার্সেস কি করব? ওই ইম্পিডেন্স মানে কি, ওখানে কি বল, এক্সেল, এক্সেল নয় বেসিক্যালি আমি বলবো কি জেড, এখানে আর এক্সেল বলে কিছু নেই, জেড ভার্সেস ফ্রিকোয়েন্সি। একটু লজিক্যালি ব্যাপারটাকে ভাবলে সোজাই, জেড এর ইকুয়েশন দেখলে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এন। এবার একটু লজিক্যালি ভাব, জেড এর ইকুয়েশন এইটা তো দেখে এসেছি আমরা। এবার দেখ ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি জিরো হয়, ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি জিরো হয়, জেড এর ভ্যালু কত? এন ইকুয়াল টু যখন জিরো, জেড এর ভ্যালু আর, তাহলে গ্রাফটা শুধু কি জিরো থেকে স্টার্ট হবে না, আট থেকে শুরু হবে। বুঝে দেখো, গ্রাফটা জিরো থেকে শুরু হবে না, আট থেকে শুরু হবে, কারণ তুই এখানে এন ইকুয়াল টু জিরো বসিয়ে দে, জেড ইকুয়াল টু কত হচ্ছে আট, ফ্রিকোয়েন্সির মান যখন শূন্য তখন জেড এর ভ্যালু কত, আট। গ্রাফ এখান থেকে স্টার্ট হবে। এবার গ্রাফের নেচার কেমন হবে বেসিক্যালি দেখ, জেড ভেরিজাইজ কি হচ্ছে, রুট অফ এন স্কোয়ার, ভেতরে কিছু একটা আছে, মানে এন স্কোয়ার তার উপরে রুট, কিন্তু আটটা তো যোগ আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি বল, যদি বৃত্তাকার আসবে, ওয়াই স্কোয়ার ভেরিজাইজ এক্স, ভ্যালু বাড়ছে তাহলে কি হবে, উপরে চলে যাবে। তাহলে এল আর বর্তনীর গ্রাফ কেমন হবে না, জিরো থেকে স্টার্ট হবে না, কেন? হ্যাঁ, এন ইকুয়াল টু জিরোতে, জেড ইকুয়াল টু আর, তারপরে ও কি করছে, অধিবৃত্তাকার ভাবে উপরে ভ্যালু দেওয়া যাচ্ছে। এবার যখন এইখানে চলে যাচ্ছে তুই তো আর জিরো ধরতে পারবি না, তাহলে তুই শুধু ভেরিজাইজ এন করে দিতে পারছিস, সেটা অন্য কথা। আটটা তো জিরো নয়, এত আছে, কারণ অধিবৃত্তাকার ভাবে যাবে। আর লিখবো না তাহলে, পারবে না। হয়েছে, তারা বুঝতেই পারছিস সি আর বর্তনী কেমন হবে। দেখ একটা লেভেল থেকে জেড থেকে কি হবে, নিচের দিকে নামবে, পাশে এঁকে ফেলনা, তাহলেই তো হবে। এটা এলআর হলো, এলআর হয়ে গেছে তো, ছবিগুলো দেখাচ্ছি ফটাফট এঁকে ফেলতে পারবি। দেখ সি আর বর্তনী কেমন হবে, ওর নিচের দিকে নামছে, কিন্তু সেই একই গল্প, যখন জিরো হবে এইটাই তো আর, ওর নিচে তো নামবে না, ওর নিচে তো নামবে না, সমীকরণ লিখলেই দেখতে পাবি। আর এন এর ভ্যালু যখন ইনফিনিটি, তখন জেড এর ভ্যালু কত, আর, বার করে দেয়। এন এর ভ্যালু যখন ইনফিনিটি, এখানে এনটাকে এফ লিখেছে, কিছু যায় আসে না, এন টেন্স টু ইনফিনিটি হলে জেড ইকুয়াল টু কি হচ্ছে বল, আর। তার মানে কি, ও অসীমে চলে যাবে যখন, তখন ভ্যালুটা আর হবে, জিরোতে এসে মিশবে না। এই দুটো পার্ট পার্ট করলে এলসিআর এমনি হয়ে যাবে, দুটোকে জয়েন করে দেবো। মানে হিসেবটা দেখ কি সুন্দর জিনিসটা এলো, যদি বুঝে দেখিস। আমি একটা ছবিতেই দেখাচ্ছি, দেখ আর এর সঙ্গে গ্রাফ কেমন করেছিলি বলে, এইটা এল এর সঙ্গে গ্রাফ কেমন করলি, এটা করেছিস। সি এর সঙ্গে গ্রাফ কেমন করেছিস, এটা করেছিস। তাহলে জুড়ে দেবো, গ্রাফটা কেমন হবে তাহলে, নিচের লেভেলটা আর হয়ে যাবে, এটা এইভাবে আসবে। এদিকটাকে কি বলবো বল, সি, এদিকটা হয়ে যাবে এল, এল সি আর একসঙ্গে থাকলো। মানে তুই পাটে পাটে না বুঝলে পুরো গ্রাফটা বুঝতে পারবি না। একদম প্রথম প্রথম দিন দেখ আর এর গ্রাফ করিয়েছি, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না, কনস্ট্যান্ট। তারপরে যখন আমি এলআর এ করালাম, তখন গ্রাফ কি হলো বল, উপরে উঠছে, আর এটা কি হচ্ছে, নিচে নামছে। এবার তিনটাকে যদি জয়েন করে দিস, এলসিআর কেমন হবে, এটা এলসি করেছি, এলসি তো নেই, আর আছে। হ্যাঁ, কোনটা এইটা, হচ্ছে নাকি সামনে বলতে, এলসিটা লিখিস না, এলসি সিলেবাসে নেই, পরে আমি যতটুকু বোঝানোর বোঝাবো। ওই জন্য এসি, বারবার বলছি, এসি কেউ কঠিন লোকজন বলে, এসি কঠিন তখনই লাগবে যখন তুই পাটে পাটে বুঝবি না। তো যদি প্রথম আমি এলসিআর এর বর্তনী এঁকে দিতাম, তারপরে দেখবি অনেকে বলে দেয় এলসিআর এরকমই হয়, এটা খুব মুশকিলের ব্যাপার, এরকম হয়। ঠিক আছে?
হয়েছে? ভ্যালুগুলো পরে যাবো আমি, আর ভ্যালুগুলো তুই সব লিখে নিয়েছিস আমি জানি, তোকে ধরছে একটু না। এবার এলসিআর টাকে গেল, আশা করি এখানে বোঝানোর কিছু নেই। এইখানটা একদম ডিভাইড করবি এবং নিজে বোঝার জন্য কি করবি, মানে নিজের কাছে পরিষ্কার থাকা খুব জরুরি। এই দিকটা কি বল, এটা সি, তার মানে এই দিকটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভিসি গ্রেটার দেন ভিএল, লিখে রাখবি। এই দিকটা কি, ভিএল গ্রেটার দেন ভিসি, তাই না? মানে এরকম যদি ইনফরমেশন দিয়ে লিখে ফেলতে পারিস তাহলে তো মনে হয় মেন্স লেভেল প্রবলেম ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেকটা পোর্শন খালি ক্লিয়ার থাকতে হবে, নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। আর দেখ, খুব মজার ব্যাপার, যখন এই দুটো সমান হয়ে গেল তখন কি হচ্ছে, বিশুদ্ধ আর বর্তনী, তখন এই পয়েন্টটা কাকে গিয়ে ক্রস করছে, আর কে ক্রস করছে। তাহলে এইখানটায় কি বলবো, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এটাকে কি বলবো, ওমেগা এল ইকুয়াল টু 1 বাই। এখানেও সেই তিনটে জিনিস দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার তুই বলবি ওমেগা কেন লিখবো, ভি দিয়ে লিখবো, ভি এল ইকুয়াল টু ভিসি, ভি দিয়ে লিখছি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভি এল ইকুয়াল টু ভিসি, তাহলে বিশুদ্ধ আর বর্তনী হয়ে গেল। যখনই বাম দিকে শিফট করছিস তখন কি হচ্ছে, টি এর ক্ষমতা বাড়ছে, তাহলে কি ভিসি গ্রেটার দেন ভিএল। যখন ডান দিকে শিফট করছিস এল এর ক্ষমতা বাড়ছে, তাহলে ভিএল গ্রেটার দেন ভিসি। এই তো ব্যাপার, বাস্তবেই সোজা, না বুঝতে পারলেই কঠিন। আজকে গিয়ে একদম দেখবি এসির কোশ্চেন কোশ্চেন দেখবি, ফটাফট বলে যাবি, পরে কি হবে আমার জানা দরকার, আজকেই করবি তাই তো। আজকে আজকে একদম বলছি, আজকে যে পোর্শনটা পড়েছি ফটাফট কোশ্চেন হবে। এবার পরে গিয়ে যদি ভুলে যাস, হাতটাই আমি না, যেমন করে ম্যাগনেটটাকে ডুবিয়েছিস, এখন সবাই দেখছি জোর কদমে ম্যাগনেট পড়ছে। কে কে ম্যাগনেট পড়ছে? ভিডিওতেই দেখছি তো, ম্যাগনেটের ক্লাস ভালো রকম করছে লোকজন, ঠিক আছে। হ্যাঁ, সব ভুলে গেছে, খাতাতে খালি আছে। প্রতিদিন তো প্রতিদিন দেখা যায় যে কোনটা কে কি করলো, মানে কে পড়াশোনা করছে কিনা সেটা বোঝা যায়। এখন জোর কদমে ম্যাগনেট চলছে, ঠিক আছে। সবই তো এখন খাতা উল্টা দেখে আর বুঝতে পারেনি কিছু। হয়েছে। আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আজকে আর বেশি চাপ দেবো না। না না, তুই নিবি না নয় সেরকম একটা ব্যাপার না, তুই এটা আমার কথাটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস, এতটা সিরিয়াসলি নিবি না। সে হজম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু নিউমেরিক্যাল করা, অনেকটা থিওরি টেনে দিয়েছি আজকে, আমিও বুঝতে পারছি। একটা নিউমেরিক্যালে যাই নাকি বল, দেখবো হয়তো অঙ্ক করা দেখে দিল তোমাকে কিছু করতে। আজকে যা হোক তুই বাইরে বলবি তোর বাবাকে, না না ধরছো না, তোর বাবার দোকানটা দেখে নিয়েছি আমি, আমাদের যখন পড়াতে যাবো ঢুকে যাবো। হ্যাঁ, যাই তো। ওই দুনিয়ার সব খবর দরকার আছে, পড়াশোনা ছাড়া, পড়াশোনা ছাড়া সব খবর দরকার আছে। আর তুই কি ওই দোকানে বসে বসে কি কি পুলিশ নাকি কজন গেল? তোর অসুবিধা কি আছে, যেহেতু তো কোথায় ডুবাবি এতক্ষণে বুঝতে পারছি, আমি তো একটা আসল অঙ্ক করতে দেবো বলে করতেই ভেবে রেখেছিলাম। আগের দিন কি পড়েছিস আর কি? আগের দিনের পড়াটা ধরা হয়নি না। এবার একটু নিউমেরিক্যালে যদি অনেক অনেক থিওরি পড়ে ফেলেছিস। এই যে ওয়ান শট, এদিকে দেখো। হ্যাঁ,
আগের দিন কি পড়েছিস সেটা তো চেক করা হয়নি না, আজকে শুরুতেই পড়াতে শুরু করে দিয়েছি। আয়ের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলেছে আরএমএস ভ্যালু কত হবে। মানে এরকম ভাবেই শুরু করি, আজকে এটা উল্টো হয়ে গেছে, শেষে তো হবে না। নিজেই ভাবলো আজকে হয়তো ভেজে চলে যাবো, বল কত হবে। আগের দিন তো আরএমএস পড়েছি। কোনো বলবি না, ঠিক আছে। এটা আসবে 13, আমার 17 রুট 17 হচ্ছে। 4 স্কোয়ার বাই 2, 4 কি করা হয়, কি ছিল। দেখ এরকম কোশ্চেন এলে আলটিমেট কি করবি, দেখ এটা এটা স্ট্রাকচারটা মনে রাখবি সবসময়। এটা হচ্ছে এ প্লাস বি সাইন ওমেগা টি প্লাস থিটা, এরকমই হয়তো স্ট্রাকচার আছে। তাহলে আমরা আগের দিনই করেছিলাম অ্যাকচুয়ালি কি আই আর এম এর সমান কি বলছিলাম বল, রুট অফ আই এভারেজ স্কয়ার। তাহলে এটাকে যদি তুই সাজাস, ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি আমি। সবসময় মনে রাখবি রুট অফ এ স্কয়ার, কেন স্কয়ার, এর সঙ্গে কোনো সাইন ফাংশন নেই, তুই যখন স্কোয়ার করছিস তাহলে ওটা শুধু স্কোয়ার থাকবে। পরের লাইনটা কি হচ্ছে দেখ, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার যখন গড় মান নিবি সাইন স্কোয়ার থিটার গড় মান কত, হাফ একটা গুণ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। মানে আমি আলটিমেট আরএমএস ভ্যালু মানে কি এই ভ্যালুটা নেবো তো, এটা পিক ভ্যালু। তাহলে তুই এটাকে ভেবে দেখ, এটাকে প্রথমত তোকে আই স্কোয়ার করতে হবে। তাহলে আই স্কোয়ার করলে এটা তো এটা কনস্ট্যান্ট আছে মানে কি, এটা শুধু এ স্কোয়ার হয়ে গেল। আর এটার সঙ্গে ফাংশনটা আছে, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি করলে এটা এটা ইন্টিগ্রেশন কত আছে, হাফ। তাহলে সিম্পল এইটা মনে রাখবি যে এটা কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। এবার ভ্যালু বস, এখানে একটু বেশি বসে ফেলেছে, দরকার নেই এরকম করার। তাহলে এখানে কত হবে দেখ, তাহলে এ স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9 প্লাস 16/2। প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাতে দরকার নেই, এর একটা কোশ্চেন কিন্তু দেবে, বসে দিতে পারে। তাহলে এই প্রথম একটা তো বলেই দিলাম, ঠিক আছে। এটা আর কি আর কি করবো, বলেই দিলাম। ক্যালকুলেশনটা একটু দেখে নে কেমন হয়, ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবি, আর আলাদা করে করাচ্ছি না। তাহলে এ প্লাস বি সাইন ওমেগা টি, এটাই দিয়েছিলাম অঙ্কটা। তাহলে এটা যখন আরএমএস এ যাবি, বারবার বললাম কি আই এভারেজ স্কোয়ার, তাহলে প্রথম এটা যখন স্কোয়ার করব, এটা দেখ কি হবে, ভাঙবে এ স্কোয়ার প্লাস 2ab সাইন ওমেগা টি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। সাইনের ফুল পিরিয়ড ইন্টিগ্রেশনে কত আসে বল, 0 আসে, মাঝে একটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কি এ স্কোয়ার, যেটা বলছিলাম। আর এইটা সাইন স্কোয়ার ওমেগা টির কত আছে, হাফ, ওই জন্য হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। লজিকটা বলেছিলাম, আর একবার সামনে থেকে দেখিয়ে দিলাম, এত ভাঙার তো দরকার নেই, আগের দিনের লজিক থেকেই হবে। তাহলে এটা কত হবে, এটা বুঝতেই পারছি, এটা দুটোতেই ফাংশন আছে, তাহলে এটা কি হবে, রুট অফ, একটা ভুল লেখাই আছে, এটা কত হবে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 হবে। দুটো যদি সাইন আছে, হ্যাঁ, এই দুটো ইকুয়েশনের স্ট্রাকচার দিয়ে অঙ্ক দিতে পারবে। দুটোই লিখে রাখবি, এই স্ট্রাকচারটা লিখে আরএমএস টা লিখে রাখ। আর এই স্ট্রাকচারটা দিয়ে আরএমএস টা লিখে রাখ।
এই দুটো ফর্মে যদি দেয় ডাটা ফাটা দিয়ে দেবে, দুটো ফর্মে কিন্তু নিউমেরিক্যাল দেবে। শেষে ঠিক করে যে প্রথমে ভুল লিখে দেবে। তোমার লেখা হয়েছে না এখনো হয়নি? দীপাঞ্জনা তুই নাকি বাড়িতে পড়তেই বসিস না খবর আছে? হ্যাঁ, তুই বললে নাকি খুব রাগ ফাঁক দেখা, কথা কি ঠিক? আমি তো খবর পেলাম। হ্যাঁ, এইটা কর, নেক্সট অঙ্ক কর, আজকে আর বাকিটা অঙ্কই কর, পরে তুই বাকিটা আবার হবে, আজকেরটাকে পর। হয়ে গেছে, এসি শেষ হয়ে গেছে, পরের দিন শুধু অঙ্কই করাবে, দিলে ঠিক হবে। আর একটা দিন এসিতে নেবো, কোনো চাপ নেই, আলাদা তো অনেক সময় আছে। দরকার হলে আবেশ বরং সোজা একটা করে ক্লাস করিয়ে নেবো কোনোদিন, এসির আগে প্র্যাকটিস করা। দেখ কোয়েশ্চেন বলে দিয়েছে, ভি এর ভ্যালু বলে দিয়েছে, সবকিছু লেখার তো দরকার নেই। অ্যামমিটার রিডিং মানে কি? কারেন্ট। এল এর মান বের করতে বলে, ইভিন সার্কিট বলে যায়, এবার বলে সার্কিটটা দেখা কি আর দেখা। সব থেকে সোজা করতে, কি রে তোমার কথা উল্টা তো হচ্ছে এখনই, এটা জিনিয়াস বলিস। রূপম বল, অঙ্কটা না ভেবে তুই এবার ফকড়ামি করছিস, হ্যাঁ? আদৌ চেষ্টা করেছি? বোঝার চেষ্টা করলে ঠিক করে খুঁজলে বলছে মরা মানুষ বেঁচে ওঠে, আর তুই খুঁজে অঙ্ক করতে পারিস। এসছে কি অন্তরি, এসছে কিছু না, অল্প হচ্ছে দুজন না, ওকে পাগল। দেখ এবার 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 ওর সঙ্গে গল্প করবি, হ্যাঁ, পাগল বানিয়ে দিল সব। কিন্তু এ পাড়ার কি খবর, সঙ্গীতা হয়েছে? হ্যাঁ, কত এসছে বল? এক- কত বলছিস বুঝতে পার, কিভাবে করেছিস বল? কি না, কি তো সবে না, না হওয়ার মতো কি আছে, এটা কি আগে বল? কম হয়েছে? এটা তো এল বর্ত, তাহলে রোধটা কি হবে বলা যায়, এক্সেল। আর সমান কি হবে, ভি সমান আই আর।
ওমের সূত্রের মতো। তাহলে আর সমান কি হবে? ভি বাই আই, পি আর এম এস বাই, ভি আর এম এস কত? এটা তো ভি ছিল, ভালো করে দেখ। তাহলে ভি আর এম এস কত হবে? বাই রুট টু। কত আসবে এটা? 50। তাহলে 50 ডিভাইডেড বাই 2। অ্যামিটার যেটা মাপবে সেটাই কি? আই আর এম এস। তাহলে এটা কত আসছে বল? 25। তাহলে ওর এক্সেলটা এসছে 25। এক্সেল সমান ওমেগা এল করে দিবি। ওমেগার ভ্যালু এই তো, এইটা ওমেগা 25 এলো। তাহলে এক্সেল ইকাল টু ওমেগা এল। এক্সেল ইকাল টু তো ওমেগা এল। এল সমান কি? 25 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা কত? 100 পাই। 1/4 পাই। এটা এসেছিল সঙ্গীতা? 100 200 কিসব বলছিলি? ওই ইন্টিগ্রেশনে চলে যাচ্ছে কেন? ইন্টিগ্রেশনটা করতে হবে কেন বল? ই সমান কি করছিস? এল ডিআইডিটি, তারপর এখানে তো অ্যামমিটার মাপছে, মানে কি একটা ফিক্সড কারেন্ট, তুই ডিআইডিটি থেকে কি 2 বছর? তারপরে মেন্স এর কোশ্চেন করে করে সবাই মোটামুটি ইন্টিগ্রেশন লিখতে পারে। ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ ছাড়া আর হচ্ছে না। না না, আমার প্রথম কথা একটা ফিক্সড কারেন্টের ভ্যালু দিয়ে দিত। বসা মানে এটা ফিক্সড একটা ভ্যালু দিয়েছে, ও ভেরিয়েবল বানিয়ে দিচ্ছে। একদম ওই এই চ্যাপ্টারটা ওই চলাদলিতের মতো, চলাদলিতের মতো ভাবছি। এটা একটু বেশি সোজা হয়ে গেল, এটা দেবো না। এইটা 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 এই কথা কম বল। কে কথা বলছে ওখানে? সুরজিৎ? কে বলছে তাহলে? বল, নাম বল। শুভম? গল্প করছিস? ওর নিজেও জানে করছে, মানে ইন্ডিকেশন করছে। এই কোশ্চেনটা পড়। মানে একই রকম কোশ্চেন চলাদলিতে করেছিস, বলেছিল কত রোধ লাগাতে হবে, এখানে বলেছে কত ইন্ডাকটেন্স লাগাতে হবে, মানে কত কয়েল লাগাতে হবে। ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড ইম্পিডেন্স, সরি ইন্ডাকটেন্স টু পুট ইন সিরিজ উইথ দ্য বাল্ব। তাহলে কত এল এর ভ্যালু কত হলে আমি সেটাকে কোন বাল্বের সিরিজে লাগাবি? 10 ওয়াট, 60 ভোল্ট। তবে ওই বাল্বটা 100 ভোল্ট 60 হার্জের লাইনে ঠিকঠাক করে চলবে। একদম মানে ওই পাওয়ারের অঙ্ক, শুধু ওই রোধের জায়গায় ওমেগা এল ভাবছি। ঠিক করে ফেল। রূপম এটাকে আবার কঠিন বলে বিষয় যাই দেখিস কঠিন বলে। মিনাটা শিখেছিস না?
দেখি আজ রূপম পারে কিনা, কত বড় সায়েন্টিস্ট। তো আজ ওর নাম সায়েন্টিস্ট দিয়ে দিয়েছে, নামটা লিখতে হবে। হয়ে গেছে, অল্প হচ্ছিস ফোন লাগছে কাকে? মানে সমস্যাটা কি হচ্ছে এটা করতে গিয়ে? সবার আগে বল কি কি দিয়েছে একটু ব্যাপার। এইটা তো আলটিমেট টোটাল ভোল্টেজ, তাই নাকি? আচ্ছা এইটা অ্যাকচুয়ালি কি? কি আর ভেবে দেখ না, ইন্ডাকট্যান্স লাগাচ্ছি মানে কি? এল আর সার্কিট। তার প্রথমেই তো আমি লিখতে পারি, এই যে ইকুয়েশন লিখছিলাম ভি স্কোয়ার সমান অ্যাকচুয়ালি কি বল? তাহলে এখান থেকে ভিএল টা কত আগে বের করা? হচ্ছে 40। পিথাগোরাস দেখলেই তো হয়, একটা 60 একটা 100 মানে আরেকটা কি হবে? 80 হবে। 40 কি করে হয়? 28 64 6 6 36 হলে তবে কি হয়? 100 হয়। সিম্পল ব্যাপার, মানে বেশি মুখে মুখে ক্যালকুলেট করতে গিয়ে ভুল হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে এটা? 80 ভোল্ট হয়েছে। এবার কারেন্টটা বের করে নেয় না, কারেন্টটা তো এখান থেকে বের করতে পারি। এখানে তুই ভ্যালু বসা না, এখানে 100 60 বসা। 100 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার, দেখ কত। বল। না বলেছি তো, এই তো ইন্ডাকট্যান্স, এটা কি? ইম্পিডেন্সের সঙ্গে গোলাচ্ছিস। ইম্পিডেন্সটা রোধ, ইন্ডাকট্যান্স মানে কয়েল। এই ইংলিশটার জন্য গন্ডগোল আছে, ইন্ডাকট্যান্স মানে অ্যাকচুয়ালি এর বাংলাটা হচ্ছে আবেশক কয়েল, এটা বলাই আছে। তুই তুই ওই ইম্পিডেন্সের সঙ্গে গোলাচ্ছিস, ইম্পিডেন্স আলাদা জিনিস, তো রোধ। ইন্ডাকট্যান্স মানে এখানেই বলে দেওয়া আছে এল কানেক্ট করবি, ওটা নিয়ে কনফিউজ আর কিছু। নাহলে আমি সি ভাবতাম, যদি সি বলে দিত সি ভাবতাম। তাই এবার দেখ এখান থেকে আইটা বেরিয়ে যাবে, দেখ কি পি ইকুয়াল টু ভি ইন্টু আই, 10 ইকুয়াল টু 60 ইন্টু আই, তাহলে আই কত হচ্ছে? 1/6। কারেন্টটা তো দুটো দিয়ে একই যাবে, এলআর সার্কিট কি সিরিজ তো? কারেন্ট হচ্ছে 1/6 অ্যাম্পিয়ার। আর হচ্ছে আরেকটা কি বেরিয়ে গেল আমার? ভিএল বেরিয়ে গেছে। হ্যাঁ এবার তো রোধ বেরিয়ে গেছে। এক্সেল কত হবে তাহলে? ভিএল বাই আই। এটা কত? 80। আর এটা 1/6। 8 6 48, 480 ওহম। এটা তো আগের মতো। এক্সেল বেরিয়ে গেছে, তোকে আলটিমেট কি বলেছে বল? এল এর ভ্যালু বের করতে। তাহলে এক্সেল সমান ওমেগা এল। এক্সেল সমান, একটু স্টেপ বেশি হচ্ছে, এক্সেল সমান ওমেগা এল। ওমেগা সমান কত? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দেখ। কেন এত ভেঙে ভেঙে বললাম? প্রচুর পয়েন্ট টু পয়েন্ট জিনিসগুলো ভাবতে হবে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট জিনিসগুলো সবই আগে নলেজ। ওহমের সূত্র ছাড়া আর কিছু হচ্ছে না কিন্তু। কিন্তু
এখানের একটু নলেজ আরে মাথায় রাখতে হবে। দেখ এই পর্যন্তই না করিয়ে ছাড়লাম, কিন্তু এই পর্যন্ত বোঝা গেছে, আছে তো? তুই থাক, আরেকটা দিন এসি টাইম নেবো, এসিটা ভালো করে পড়ে আসবি, পরের দিন অঙ্ক করাতে গেলে যেন। শোন, পরের দিন এক কাজ কর, মানে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ভালো জিনিস। ম্যাগনেট তো কেউ এখনো ধরিস নি, এটা চলছে, ধরিস নি তো? তার জায়গায় একটা কাজ করে ফেল, তোদেরই সুবিধা হবে, পরীক্ষা কাছে আসছে। তোরা এক কাজ করে এসির কোশ্চেন আগে করবে, তাহলে পরের দিন ওইখানে যেগুলো আটকাবে আর এক্সট্রা নিউমেরিক্যাল দিয়ে এসিটাকে কভার করবে। সবাই শুনেছিস তো নাকি? পরের দিন সোমবার এসির কোশ্চেন করে আসবি সবাই।